কাজী অফিসে বসে আছে ভোলা ভালা ক্যাবলা মতো দেখতে একটা ছেলে। ছেলেটির পরনে ঢিলেঢালা শার্ট, ঢিলেঢালা ট্রাউজার আর চোখে মোটা ফ্রেমের চশমা, পিঠে একটা কলেজ ব্যাগ, পায়ে কম দামি একটা স্যান্ডেল। দেখলেই যে কে বলবে গ্রামের চাচাতো ভাই। ছেলেটার নাম আয়ান। ওর পাশের চেয়ারে বেশ আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে একটি মেয়ে। মেয়েটার পরনে একটা টপস, জিন্স আর গলায় একটা স্কার্ফ। চুলগুলো পনিটেল করে বাঁধা, চোখে ব্ল্যাক সানগ্লাস। দেখলেই বোঝা যায় কোনো বড়লোক ঘরের আদরে দোলালি। মেয়েটার নাম নদী। নদী আর আয়ানের চেয়ারের চারপাশে আরো দুইটা ছেলে আর দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়ে চারজন নদীর বন্ধু বান্ধব। ওদের নাম আশিক, রাজ, প্রিয়া আর দীপা। আপু, ও আপু, বল। আমাকে এমন কমজোর পেয়ে আমার সাথে আপনি এমন জোর জবরদস্তি করতে পারেন না। আর কিছু বলবি? দেখুন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। এভাবে জোর করে কেউ কাউকে বিয়ে করে? জোর তো করতে চাইনি, ভালোভাবেই তো তোকে প্রস্তাব দিলাম, তুই নিজেই তো মানলি না। কত বড় সাহস তোর আমাকে রিজেক্ট করিস। রিজেক্ট শব্দটা এই নদীর ডায়েরিতে নেই, বুঝলি? আপনি আমার থেকে বয়সে 4 বছরের বড়। আপনার সাথে কি আমার প্রেম করা সাজে বলুন তো? আমি তো ভালোভাবেই আপনার প্রেমের প্রস্তাব রিজেক্ট করেছি। বড় হয়েছি তো কি হয়েছে শুনি? তুই আমার প্রেমের প্রস্তাব রিজেক্ট করেছিস, তাই আমি এখন তোকে বিয়ে করব। অ্যান্ড ইটস ফাইনাল। আমাকে রিজেক্ট করার ফল এবার তুই টের পাবি। আপু, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। বিয়ে নিয়ে কাউকে জোর করা উচিত না। কেন? তখন আমাকে কি বলেছিলি মনে নেই? আমি গুন্ডি, আমার মতো গুন্ডি মেয়ের কখনো বিয়ে হবে না। এখন দেখ বিয়ে হয় কিনা। নদীর কথা শুনে আয়ান ভয়ে দুটো ঢেকুর গেল। মনে মনে নিজেকে গালি দিতে থাকে নিজের করা বোকামির জন্য। আয়ানের মনে পড়ে কিছু সময় আগের ঘটনা, যখন ও কলেজ থেকে বেরিয়ে মেসে যাচ্ছিল। এই চিকনা, এদিকে শোন। খবরদার আয়ান, ওই মেয়ের ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, ওর দিকে তাকাবিও না। কেননা কোনো না কোনো ফাইলেও ফেলে দেবে তোকে। ধুর, তুই যে কি বলিস না। উনি সিনিয়র আপু, হয়তো কোনো প্রয়োজনে আমার মতো জুনিয়রকে দরকার তাই ডাকছে। প্রয়োজন না, ঘোড়ার ডিম। তুই চিনিস না ওই মেয়েকে, বড়লোক বাপের বিগড়ে যাওয়া গুন্ডি মেয়ে। এই চিকনি চামেলি, তোকে যে ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোকেই বলছি। জি বলুন। দেখ, আমি কথাও তো পেঁচাতে পছন্দ করি না। তোকে আমি অনেক দিন ধরে দেখছি, তোকে আমার ভালো লাগে। আজকে থেকে আমার বয়ফ্রেন্ড হয়ে যা। ছি ছি, এসব কি বলেন আপনি আপু? আপনি আমার থেকে 4 বছরের বড়। আমি কিভাবে আপনার বয়ফ্রেন্ড হব? তা আমি জানি না। তোকে আমার পছন্দ হয়েছে, মানে তোকে আমার সাথে প্রেম করতেই হবে। বললেই হয়ে গেল নাকি? প্রেম কি হাতের মোয়া নাকি? আপনি আমার বড়, আপনার সাথে প্রেম অসম্ভব। আমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। আমি যখন বলেছি তোকে আমার সাথে প্রেম করতে হবে, মানে করতে হবে। রিজেকশন জিনিসটা আমার একদম পছন্দ না, বুঝলি? তাই ভুলেও আমাকে রিজেক্ট করার দুঃসাহস দেখাস না, ফল ভালো হবে না। তো আপনি কি এখন জোর করে প্রেম করবেন নাকি? আজব। দরকার পড়লে তাই করব। দেখুন আপু, এসব গুন্ডামি বাদ দেন। এসবের জন্য প্রেম তো দূর, দেখবেন আপনার কখনো বিয়েও হবে না। কি বললি তুই? তোর এত সাহস, তুই আমাকে গুন্ডি বলিস আর বলিস আমার বিয়ে হবে না? এই আমার বিয়ে হবে কিনা দেখবি তুই? বল, দেখবি? না মানে আমি ওইভাবে বলতে চাইনি। বলতে চাসনি কিন্তু বলেছিস তো। এবার আমি তোকে দেখাবো আমার বিয়ে হয় কিনা। বিয়ে তো আমার হবেই। তোর সাথে প্রেম না, এবার আমার বিয়ে হবে তোর সাথে। চল কাজী অফিসে চল। মগের মূল্যক নাকি? আমি কোথাও যাব না। তুই যাবি, তোর ঘাড়ও যাবে। চল বলছি। না, যাব না। তাহলে তোকে তুলে নিয়ে যাব। এই আশিক রাজ এটাকে কোলে তুলে নিয়ে আমার গাড়িতে বসা। দেখিস যেন পালাতে না পারে। আর প্রিয়া আর দীপাকে কল দিয়ে কাজী অফিসে আসতে বল। ওরা বিয়ের সাক্ষী দেবে। নদীর কথা মতো আশিক আর রাজ মিলে আয়ানকে জোর করে গাড়িতে তোলে। আয়নের বন্ধু রাফি অবস্থা বেগতিক দেখে সেখান থেকে কেটে পড়ে। আয়নকে নিয়ে ওরা সোজা কাজী অফিসে এসে পৌঁছায়। কাজী অফিসের বাইরে প্রিয়া আর দীপা আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছিল। তারপর ওরা এখন কাজের সামনে বসে আছে। আয়ান এসব ভাবনাতেই ডুবেছিল, তখনই নদী ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কিরে, তুই কি বিয়ের আগেই বাসরের কল্পনা শুরু করে দিয়েছিস? নদীর কথা শুনে বাকিরা জোরে হেসে দেয়।
দেখুন আপু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। তুই তো এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি তোকে ধর্ষণ করছি। ছি ছি, এমন কোথায় বললাম? দেখুন, বিয়ে অনেক বড় একটা ব্যাপার, জোর করে এটা হয় না। আমি আপনার সাথে বেয়াদবি করেছি, তার জন্য আমি দুঃখিত। আপনি যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু তাও এমন একটা কাজ করবেন না দয়া করে। এভাবে জোর করে সব কিছু হয় না। আমি এখন আর কোনো কথা শুনতে রাজি না। বিয়ে আমাদের হবে, তাতে তুই রাজি থাক বা না থাক। লাগলে জোর করে বিয়ে করব তোকে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। অসম্ভব, আমি কিছুতেই বিয়ে করব না আপনাকে। আয়ানের জেদ দেখে নদী রেগে যায় ও আয়ানের কানের কাছে মুখ নিয়ে আয়ানকে ভয় দেখাতে বলে। শোন, তুই যদি আর একবার সিন ক্রিয়েট করিস না, তো এই যে আমার বন্ধু আশিক আর রাজকে দেখছিস, ওদের বলবো তোকে মেরে তোর লাশ টুকরো টুকরো করে যেন নদীতে ভাসিয়ে দেয়। ওরা কিন্তু এইসব কাজে এক্সপার্ট, বুঝেছিসই তো। বড়লোক বাড়ির ছেলে, ওরা এমন কয়েকটা খুন গুম করলেও কেউ ওদের ধরতে পারবে না। আয়ান এমনিতেই অনেক ভীতু স্বভাবের একটা ছেলে, তার উপর নদীর এমন কথা শুনে ও আরো ভয় পেয়ে যায়। ও নদীর কথা বিশ্বাস করে নেয়। ভয়ে ভয়ে আশিক আর রাজের দিকে তাকিয়ে দেখে ওরা দুজনও ওর দিকে তাকিয়ে আছে। আয়ান সাথে সাথে চোখ ঘুরিয়ে নেয়। আয়ানের আচরণ দেখে নদী বুঝতে পারে আয়ান ভয় পেয়েছে, তাই ও বলে, বল এবার কি চাস তুই? আমাকে বিয়ে করবি নাকি মরবি? আর হ্যাঁ, মরার পরে তোর লাশও কিন্তু কেউ খুঁজে পাবে না। না, করব, আমি বিয়ে করব আপনাকে। এই তো গুড বয়ের মতো কথা। কাজী সাহেব, পাত্র পাত্রী দুজনেই রাজি, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। নদীর কথা মতো কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। নদী তো কাজীর বলার সাথে সাথেই কবুল বলে দেয়, কিন্তু আয়ান একটু গৈগাই করে তারপর কবুল বলে। শত হলেও জানের ভয় সবারই আছে, আর তখন নদীর বলা কথাতে আয়ান প্রচুর ভয় পেয়েছে, তাই কবুল বলে দেয়ও। তো চিকনা তাহলে এখন থেকে আমার বর। কি চিকনা, দেখলি তো এই গুন্ডা আমির বিয়ে হয় কি না? আরে মুখটা কেমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? একটু হাস। আমার তো তোর সাথে বিয়ে হয়েছে, তার মানে এখন তুই আমার বর। তোর বাড়ি আমার শ্বশুর বাড়ি। এই আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবি না? আপনার কোনো শ্বশুরবাড়ি নেই? শ্বশুর বাড়ি নেই মানে কি? মানে হলো আমি অনাথ, আমি মেসে থাকি, তাই আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আর আমার বাড়ি নেই মানেই তো আপনারও শ্বশুরবাড়ি নেই। ও আচ্ছা, তা তোমার গ্রামের বাড়ি নেই? তোমার দাদির বাড়ি নেই? আছে তো। আমার আব্বু আম্মু বেঁচে থাকতে কোথায় থাকতো? শহরে ভাড়া থাকতো? না, গ্রামে আমার দাদা বাড়ি থাকতো। আমার আব্বু আম্মু আমি অনেক ছোট থাকতে মারা গেছে, তারপর আমি আমাদের সেই ঘরে থাকতাম। কাকাদের সাথে জমির কাজ করে দিতাম, ওরা আমাকে তার বিনিময়ে খাবার দিত। তারপর তো পড়ালেখার জন্য শহরে চলে আসলাম, আর এখন টিউশনি করে নিজের খরচ চালাই, আর একটা মেসে থাকি। তো তোমার দাদার সম্পত্তির ভাগ তোমার আব্বু পায়নি? কি জানি, কাকা কাকি তো বলে আব্বু সম্পত্তি তাদের কাছে বিক্রি করে দিয়েছিল। তোমাদের গোড়াতেই গলত, যা বুঝলাম আর কি। মানে? মানে মানকচু যা খেলে গলা চুলকায়। আচ্ছা শোনো, তুমি যেহেতু আমার বর, আমি যতই তোমার বয়সে বড় হই না কেন, এখন থেকে তোমাকে আর তুই তুকারি করব না, বিশেষ করে মানুষের সামনে তো না। এটা খারাপ দেখা যায়। যাক, তাহলে একটু সুবুদ্ধি হয়েছে। কিছু বললে? কই না তো। তুমি এখন থেকে আর মেসে থাকবে না। তাহলে কি রাস্তায় থাকবো? কথা শেষ করার আগে এত পকর পকর করো কেন? আগে আমাকে পুরো কথা তো শেষ করতে দাও। আচ্ছা বলুন, মেসে থাকবো না তো কোথায় থাকবো আমি? তোমার শ্বশুর বাড়িতে, মানে আমার বাড়িতে। আমার হয়তো শ্বশুর বাড়ি নেই, কিন্তু তোমার তো আছে। শ্বশুর বাড়ি ছেড়ে তুমি কেন মেসে কষ্ট করে থাকবে? না না, তা হয় না। লোকে বলবে আমি শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকছি। লোকে বাল বলবে। কে কি বললো না বললো তাতে তোমার এত কি? হ্যাঁ, আসুক না কেউ কিছু বলতে, তারপর মজা বুঝিয়ে দেবো একদম। এসব কেমন ভাষা? হ্যাঁ, আপনি গালি দিলেন কেন? কোথায় গালি দিলাম? ওই যে বাল বললেন, ওটাও তো একটা গালি। হ্যাঁ, তো কি হয়েছে? আমি এমনই, বুঝলে। এখন চলো আমার সাথে। কোথায়? আমার বাড়ি আর তোমার শ্বশুর বাড়ি। আচ্ছা চলুন। কাজী অফিস থেকে বেরিয়ে নদী নিজের পার্সোনাল কারে ওঠে আয়ানকে নিয়ে। আশিক, রাজ, প্রিয়া আর দীপাকে বাই বলে ও কার স্টার্ট দিয়ে নিজের বাড়িতে যায়।
নদীর বাড়িটা অনেক বড়, বাড়ির বাইরে বিশাল বাগান, সেখানে শুধুই ফুল গাছে ভর্তি। আয়ান এক মনে বাগানের দিকে তাকিয়ে থাকে। ফুল গাছের পাশে একটা দোলনা আর বিপরীত পাশে সুইমিং পুল। আয়ান মুগ্ধ হয়ে চারপাশ দেখতে থাকে। এত সুন্দর বাড়ি ও আগে কখনো দেখেনি। আয়ানকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে একজন মিডিয়াম বয়সের মহিলা ওদের সামনে এসে দাঁড়ায়। মহিলাটি আয়ানকে দেখতে থাকে। মহিলার পরনে ভারী জামদানি শাড়ি আর গলায় মোটা মোটা স্বর্ণের গয়না, মুখে এক গাদা মেকআপ ঠাসা। মহিলাটি নদীর সৎ মা হয় সম্পর্কে। এভাবে হা করে ওর দিকে তাকিয়েছেন কেন? মুখটা বন্ধ করুন, নয়তো মাছি যাবে। এই ছেলেটা কে? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। নদী মহিলাটিকে সম্পূর্ণভাবে ইগনোর করে আয়নের হাত ধরে ওকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। দাদি, বড় মা কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, তোমাদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি আমি। নদীর চিৎকার শুনে রান্নাঘর থেকে ওর মায়ের বয়সী আরেকজন মহিলা বেরিয়ে আসে। তার কিছু সময় পরে সিঁড়ির পাশের একটা রুম থেকে একজন বৃদ্ধা বেরিয়ে আসে। কি রে মেয়ে, এমন ভাবে চেঁচামেচি করছিস কেন? কেউ মারলো টারলো নাকি? বুড়ি, সবার আগে তো তোমার সিরিয়াল, তুমি কবে টপকাবে বলো তো? আমার দাদাটা তোমার জন্য সেই কবে থেকে অপেক্ষা করছে, আর তুমি বুড়ি যাওয়ার নামই নিচ্ছ না। ছি ছি নদী, এসব কেমন কথাবার্তা? দাদিকে কেউ এভাবে বলে? হয়েছে তো বেয়াদবের এক শেষ। ওর থেকে ভালো কিছু আশা করো কিভাবে ভাবি? এই আপনাকে কেউ আমাদের ভেতরে নাক গলাতে বলেছে? সব সময় যে পড়ে আমাদের ভেতরে কথা বলতে আসেন কেন, হ্যাঁ? আর আমার দাদিকে আমি যা খুশি বলবো সেটা আমার আর আমার দাদির ব্যাপার। আপনাকে এই সব নিয়ে মাথা ঘামাতে হবে না। বরং এই মহিলাকে বলে দাও আমার কোনো ব্যাপারে যেন নাক না গলায়। এত বলি তাও লজ্জা হয় না। আহা থাক না মা, চুপ কর। ছোট বউ, তুমি ওর ব্যাপারে কোনো কথা বলবে না। ওর জন্য ওর বাবা কাকা, আমি, ওর দাদি আছি। ওর ভালো মন্দ আমরাই বুঝে নিব। আচ্ছা এবার বলতো, এত হইচই করে ডাকলি কেন? কি সারপ্রাইজ আছে রে? আর এই ছেলেটাই বা কে? তোমার দেওর মানে আমার সো কল্ড বাবা তো আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তাই তাকে নিশ্চিত করতে আমি এই ছেলেটা মানে আয়ানকে বিয়ে করেছি। ও তোমাদের জামাই। যাক, এতদিনে একটা কাজের কাজ করলি। তার নাচ জামাই কিন্তু আমার দেখতে বেশ ভালোই। তোর দাদার কাছে আমার আর যাওয়া হবে না বুঝলি। এমন সুন্দর নাচ জামাই রেখে ওই বুড়োর কাছে কে যাবে? অমনি আমার ভোলা ভালা বরটার দিকে নজর দেওয়া হয়ে গেছে, তাই না? শোনো বুড়ি, এক পা তো কবরে, এখন একটু ভালো হও বুঝলে। আমার জামাইয়ের ভাগ আমি কাউকে দেব না। তোমার দাদি আর নাতনিকে পারো বটো। ছেলেটা নতুন এসেছে আমাদের বাড়িতে, কোথায় তাকে কিভাবে আপ্যায়ন করবে সে চিন্তা করবে, তা না নিজেরাই আর কি করে বেড়াচ্ছ। আর এই মেয়ে, তুই আমাকে আগে থেকে বলবি না যে বিয়ে করে জামাই নিয়ে আসবি? এখন আমি ওকে আপ্যায়ন করি কিভাবে বলতো এই সময়? আর আপ্যায়ন, ছেলেটাকে দেখতেই তো কেমন ছোট লোক লাগছে। তার উপর কাউকে কিছু না জানিয়ে বিয়ে করলো। আমি জানতাম এই মেয়ে একদিন এই বাড়ির মান সম্মান সব ডুবাবে। কোথায় আমার ভাইয়ের ছেলে আর কোথায় এই ছেলে? একটা ছোট লোককে বিয়ে করে নিয়ে এসেছে। এই ছেলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বের হও এই বাড়ি থেকে। বড় লোকের মেয়ে দেখে তাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিলে, তাই না? নদীর সৎ মায়ের কথা শুনে আয়ান মাথা নিচু করে ফেলে। দাদি আর বড় মায়ের আচরণে ও ভেবেছিল এবাড়ির সবাই ওকে আপন করে নেবে, কিন্তু নদীর সৎ মায়ের আচরণে ও অনেক কষ্ট পায়। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? তোমাকে আমি বের হতে বললাম না? এই কথা বলে নদীর সৎ মা আয়নের হাত ধরে ওকে বের করে দিতে যায়। তখনই নদী এসে ওনার হাত থেকে আয়নের হাত ছাড়িয়ে নেয়। আয়নের সাথে এমন ব্যবহার করায় নদী প্রচুর রেগে যায়। ও বলে, আপনার সাহস কিভাবে হয় আমার বরকে এসব বলার? ওকে ছোট লোক বলার আপনি কে? ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার আপনি কে? আপনি এই অধিকার কে দিয়েছে? ভুলে গেছেন এই বাড়িটা আমার মায়ের সম্পত্তি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বরকে বেরিয়ে যেতে বলেন? আপনার তো সাহস কম না? খবরদার, আর কখনো আমার বরকে একটা উল্টাপাল্টা কথা বললে আমি আপনাকে আমার এই বাড়ি থেকে বের করে দিব। তাই নিজের আচরণ আর জবান ঠিক করুন, না হলে এই বাড়ি ছাড়ার জন্য তৈরি থাকুন। আর কি বললেন? আপনার ভাই এই ছেলেকে বিয়ে করব আমি? ওর মতো একটা মেয়েবাজ, রেপিস্ট, নেশাখোরকে বিয়ে করব আমি? আপনি ভাবলেন কিভাবে? হ্যাঁ, ওকে তো আমি আমার জুতো পরিষ্কার করার জন্য রাখবো না। বিয়ে তো অনেক দূর, এরপর থেকে নিজের মুখটাকে একটু সামলে রাখবেন। আমার সামনে এমন কিছু বলেন না যাতে করে আমি বাধ্য হয়ে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে। শুধুমাত্র আমার সো কল্ড বাবার বিয়ে করা বউ আপনি, তাই আপনাকে সহ্য করছি।
কিন্তু আপনি আপনার সীমা অতিক্রম করলে আপনাকে এই বাড়ি থেকে বের করতে আমি 1 সেকেন্ডও টাইম নেব না। মাইন্ড ইট। তোমাকে সবসময় নদীর ব্যাপারে কথা বলতে কে বলে? হ্যাঁ, এখন শান্তি হলো তো? ভালো খাচ্ছো পড়ছো, সেগুলো নিয়ে খুশি থাকো না। ওর ব্যাপারে কেন কথা বলতে যাও বাপু? এ নদী, দুপুর তো প্রায় হয়ে এলো, নতুন জামাইকে তো আর যাতা খেতে দিতে পারি না। এখানে দাঁড়িয়ে থাকলে আমার সময় নষ্ট হবে। তুই ওকে নিয়ে তোর ঘরে যা, আমি বুয়াকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি। আর রান্না বান্নাও তো করতে হবে। আরে রিল্যাক্স বড় মা, ওকে আপ্যায়ন তুমি পরেও করতে পারবে। ও এখন থেকে এখানেই থাকবে। এখানে থাকবে মানে? ওর বাবা মা কেউ নেই, গ্রামের বাড়ি আছে কিন্তু সবকিছু ওর কাকার দখলে। ও এখানে মেসে থাকতো আর টিউশনি করে নিজের খরচ চালাতো। এখন আমার বরকে তো আর আমি মেসে থাকতে দিতে পারি না, তাই না? তাই এখন থেকে ও এখানে এই বাড়িতেই থাকবে। এসব আসলে বাহানা, বুঝলে বড় বউ? এই মেয়ে আসলে আমাদের ঘাট থেকে নামতে চায় না, এটাই হলো বড় কথা। বুড়ি, তুমি আগে ঘাট থেকে নামো তো। শালা মরার নামই নেয় না, শুধু সারাক্ষণ আমার পেছনে লাগার ধান্দা। দাঁড়াও দাদা, আমার স্বপ্নে আসলে বলবো খুব তাড়াতাড়ি যেন তোমাকে নিয়ে যায়। হয়েছে, থামো তো তোমরা। নদী, তুই জামাইকে নিয়ে ঘরে যা, আমি রান্নাঘরে যাই, আমার অনেক কাজ বাকি। নদী আয়ানকে নিয়ে দোতলায় উঠতে থাকে। যাওয়ার আগে পিছনে ফিরে একবার ওর দাদিকে মুখ ভেঙায়। ওর দাদি ওর কাণ্ড দেখে হাসে। নদীর বাবারা দুই ভাই। নদীর বাবা ছোট। এই বাড়িটা নদীর মায়ের ছিল। নদীর মা অনেক বড়লোক বাড়ির একমাত্র মেয়ে ছিল। নদীর নানা মারা যাওয়ার আগে এই বাড়ি নদীর মায়ের নামে লিখে দিয়ে যায়। নদী হওয়ার পরে ওর মা এই বাড়ি ওর নামে লিখে দেয়। নদী যখন ক্লাস 5-এ পড়ে তখন ওর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে ওর বড় মা আর দাদি ওকে মানুষ করেছে। ওর বড় মা ওকে মায়ের মতো আদর দিয়ে বড় করেন। দাদির সাথে ওর সম্পর্কটা আর কি ছাড়ার, এমনিতে দুজন দুজনকে খুবই ভালোবাসে। নদী যখন টেনে পড়ে তখন ওর বাবা দ্বিতীয় বিয়ে করে। প্রথম প্রথম নদী বিয়েটা মানলেও কিছুদিন পরে বুঝতে পারে এই মহিলা ওকে দেখতে পারে না। ওর বড় মা আর দাদির আড়ালে ওর সাথে খারাপ আচরণ করত, ওকে মারতো, হাত মুচড়ে ধরতো। নদী এসব ওর বাবাকে জানালেও উনি ওর কথা বিশ্বাস না করে ওর সৎ মায়ের কথা বিশ্বাস করতেন। তখন থেকেই বাবার সাথেই নদীর একটা মান অভিমানের সম্পর্ক। দুজনের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। নদীর বাবা বিজনেসের জন্য ব্যস্ত থাকেন সব সময়, তাই উনি নদীকে তেমন সময় দিতে পারেন না। আর নদী তো অভিমান করে ওর বাবার সাথে কথা বলে না। নদী আয়নকে নিয়ে নিজের রুমে আসে। ওর রুমটা খুব গোছালো। রুমের রং থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুই রঙই কালো। কি চিকনা, তোমার বউয়ের রুম পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে। শোনো, নিচে আমি যাকে বড় মা বললাম উনি আমার বাবার বড় ভাই, মানে আমার বড় বাবার বউ। আর ওই বুড়িটা হলো আমার দাদি। এরা দুইজন আমাকে অনেক ভালোবাসে, বুঝলে? সেই ছোট থেকে আমাকে আগলে রেখেছে। আর যে কটকটি মহিলাকে দেখলে উনি আমার বাবার দ্বিতীয় বউ। কটকটি মানে? আরে দেখো নাই, বাসার ভেতরেও কেমন কটকটির মতো সেজে থাকে, দেখতেও কটকটি, মনটাও কটকটির মতো শয়তানি দিয়ে ভরা। যাই হোক, ওনার কথায় মাইন্ড করার দরকার নেই। এই বাড়িটা আমার, তাই উনি কি বলল না বলল সেই সব নিয়ে একদম ভাববে না। আর এরপর কখনো তোমাকে কিছু বললে আমাকে জানাবে। ওনার 14 গোষ্ঠীর জ্যৈষ্ঠী পুজো করাবো একদম। আপনি এমন কেন? কেমন? এই যে বাইরে থেকে দেখান কত রাগী গুন্ডা টাইপ, আসলে মন থেকে কত নরম। বাবা, জামাই তো দেখি আমার প্রশংসা করে। আর প্রেমে টেমে পড়লে নাকি? না না, কি যে বলেন, আমার দ্বারা প্রেম সম্ভব না। কেন সম্ভব না? মেয়েদের দেখলে আমার শরম করে। তা আমাকে দেখে শরম করছে না? করছে, কিন্তু আপনি তো আমার বউ, তাই একটু কম করছে। তুমি আসলেই একটা ভ্যাবলাকান্ত, বুঝলে? আচ্ছা, তোমার গ্রামের বাড়িতে আত্মীয় কে কে আছে? আমার কাকা কাকি, কাকাতো ভাই দীপু আর কাকাতো বোন দিয়া। দীপু ভাইয়া আমার থেকে 5 বছরের বড়, আর দিয়া আমার 2 বছরের ছোট। শোনো, শ্বশুর শাশুড়ি না থাক, কাকা শ্বশুর কাকি শাশুড়ি তো আছে। আমি তো কালকে তোমার গ্রামের বাড়িতে যাব। কি দরকার ওখানে যাওয়ার? ওরা কেউ ভালো না। ভালো কি খারাপ সেটা পরে দেখব, আগে যাই তো। তার আগে বিকেলে শপিংয়ে যেতে হবে। তোমার জন্য জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। এখন তুমি শুধু হাত মুখ ধুয়ে এসো, গোসল একেবারে শপিং থেকে এসে করো। আচ্ছা ঠিক আছে আপু। আপু? এই আপু মানে কি? হ্যাঁ, ভুলে গেছো আমি এখন তোমার কি লাগি? সরি মিস্টেক। ঠিক আছে বউ।
এই তো গুড বয়, যাও ফ্রেশ হয়ে এসো, খেতে হবে তো। নদীর কথা মতো আয়ান ফ্রেশ হতে চলে যায়। আয়ান বের হতেই নদী ওর কাছে এসে ওর চোখ থেকে চশমাটা খুলে ফেলে আর বলে, তোমার কি চোখে সমস্যা নাকি? এমন দাদুদের মতো চশমা পরে থাকো কেন? এমনিতেই পড়ি, চোখে ধুলাবালি যায় তাই। এত ভোলা ভালা হলে কিভাবে চলবে বলো তো? এটা কি 1990 সাল যে এমন সাদা চশমা পরে থাকো? তুমি এখনো ব্যাকডেটেড রয়ে গেছো। তোমাকে মানুষ বানাতে আমার অনেক কষ্ট করতে হবে। কথা বলতে বলতে নদী খেয়াল করে আয়নের ঠোঁটের পাশে ছোট্ট একটা তিল। তিলটা দেখে নদী চুপ করে সেই তিলের উপরে একটা চুমু খায়। তিলটা আয়নের ঠোঁটের একদম কাছে হয় চুমুটা আয়নের ঠোঁটে লাগে। আয়ন সাথে সাথে চোখ বড় বড় করে নদীর দিকে তাকায়। ভোলা ভোলা ছেলের সিনিয়র গুন্ডি বউ। এভাবে তাকিয়ে আছো কেন? চোখ তো খুলে চলে আসবে। আপনি এটা কি করলেন? কি আবার করলাম? চুমু খেলাম। কেন একটাতে হয়নি? আরেকটা দেবো? ছি ছি, লজ্জা শরম কিছু নাই নাকি? একটা ছেলেকে এভাবে চুমু খেয়ে নিলেন। বর আমার, ঠোঁট আমার বরের, তাতে আমি চুমু খাবো, এতে আবার লজ্জার কি আছে? আমার যখন মন চাইবে আমি চুমু খাবো। শুধু চুমু না, আরো অনেক কিছু করতে পারি। ডেমো দেখবে নাকি? না না, আমি কিছু দেখতে চাই না। আপনি যান, গোসল করতে যান। আহারে আমার লজ্জাবতী জামাই রে, তুমি এত সুইট কেন? হ্যাঁ, মন চাই একদম খেয়ে ফেলি। যাই হোক থাকো তুমি, আমি গোসল থেকে আসলে আমরা খেতে যাব। কথাটা বলে নদী গোসল করতে চলে যায়। বাসায় সাধারণত নদী লং গেঞ্জি আর প্লাজো পরে সাথে ওড়না। নদী গোসলে যেতে আয়ান আয়নার সামনে গিয়ে নিজের ঠোঁটের উপর হাত রাখে। একটু আগের ঘটনা মনে করে ও মুচকি হাসতে থাকে। কিছু সময় পরে নদী গোসল থেকে বেরিয়ে আসে। নদীর আসার শব্দ শুনে আয়ান আয়নার সামনে থেকে সরে যায়। নিজের ঠোঁট থেকে হাত সরিয়ে আবারও গম্ভীর হয়ে যায়। নদী এসে হাতে পায়ে লোশন মাখে, তারপর মুখে ময়শ্চারাইজার মাখে। এইদিকে আসো। নয়, আসবো না। আসবো না মানে কি? আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি কাছে আসলে তোমাকে খেয়ে ফেলবো? আপনি তার থেকেও ভয়ানক। আবার কখন আমার ইজ্জতের দিকে হাত বাড়ান? আপনাকে আমি বিশ্বাস করি না। যা বলবেন দূর থেকেই বলেন। আচ্ছা যাও, প্রমিস করছি কিস দিব না। এখন এইদিকে আসো। নদীর কথা মতো আয়ান ভদ্র ছেলের মতো ওর কাছে যায়। নদী আয়নের মুখেও ময়শ্চারাইজার মাখিয়ে দেয় আর বলে, এখন থেকে একটু নিজের যত্ন নাও তো, এমন অগোছালো থেকো না। তুমি নিজেই মানুষকে সুযোগ করে দাও তোমাকে কথা শোনানোর। এখন থেকে একটু স্মার্ট হও, বুঝলে? কেন স্মার্ট না হলে বুঝি আমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে আপনি লজ্জা পাবেন? আমি গরিব, এটা মানতে বুঝি আপনার কষ্ট হবে? তুমি না একটু বেশি বুঝো, বুঝলে? সম্পর্কে তুমি আমার স্বামী না হলে এখনই কানের গোড়ায় একটা লাগিয়ে দিতাম। তোমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগলে আমার বাসার সবার সাথে তোমাকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতাম না। আর তুমি গরিব এটা মানতে কষ্ট হলে এত ঝামেলা করে তোমায় বিয়ে করতাম না। তোমাকে স্মার্ট হতে বলেছি তোমার নিজের জন্য, যাতে করে আমার সৎ মায়ের মতো কেউ তোমাকে কথা শোনানোর সুযোগ না পায়। শালা এক বাচ্চা ছেলেকে বিয়ে করে তো মহাবিপদে পড়লাম। বলি এক বুঝে আরেক। বিয়ে করেছি কোথায় বাচ্চা নিয়ে, নিজের বাচ্চাকে পালবো তা না, এখন দেখছি এই বাচ্চাকে পেলে পুষে আগে বড় করতে হবে। এরপর থেকে বেশি বুঝলে তোমার খবর আছে। এখন খেতে চলো। কথাগুলো বলে নদী রুম থেকে বেরিয়ে যায় খাওয়ার জন্য। আয়ানও ওর পিছু পিছু যায়। নদী আর আয়ান গিয়ে ডাইনিংয়ে পাশাপাশি দুইটা চেয়ারে বসে। ডাইনিং আগে থেকে বড় মা, দাদি, নদীর সৎ মা আর নদীর সৎ বোন রিয়া ছিল। রিয়া এবার ক্লাস 10-এ পড়ে। বয়সে ছোট হলে কি হবে, এই মেয়ে অনেক পাকা। এই বয়সে যে কতগুলো প্রেম করে বেড়ায় তার কোনো ঠিক নেই। রিয়ার মুখেও এক গাদা মেকআপ আর ঠোঁটে টকটকে লাল কালারের লিপস্টিক দেওয়া। রিয়া এমনিতে দেখতে খুবই সুন্দর, তারপরেও মুখে এরকম মেকআপের প্রলেপ লাগিয়ে রাখে সব সময়। যেমন মা তার ঠিক তেমন মেয়ে। আয়ানকে দেখে রিয়া হা করে ওর দিকে তাকিয়ে থাকে, যেটা আয়ান খেয়াল না করলেও নদীর চোখে পড়ে। নদী মনে মনে রিয়াকে গালি দিতে থাকে। আয়ান যেহেতু নতুন জামাই, তাই ওর জন্য বড় মা অনেক আয়োজন করেছেন। পোলাও, আস্ত মুরগির রোস্ট, আস্ত রুই মাছের বারবিকিউ, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাজা, গরুর মাংস, খাসির মাংস, আরো অনেক কিছু। পুরো টেবিল জুড়ে আছে নানা রকমের খাবার। বড় মা আস্ত মুরগির রোস্ট আয়ানের সামনে দিতে যাবে, তখনই নদীর সৎমা রোস্টের প্লেটটা টেনে নিজের দিকে নিতে চায়, কিন্তু বড় মা সেটা আটকে দেয় আর বলে, তোমার সামনে ওই প্লেটেও তো রোস্ট রাখা আছে, সেখান থেকে নাও। এটাই হাত দিচ্ছ কেন? আমি ওই আস্ত রোস্টটাই খাবো।
আস্ত রোস্ট খেতে চাইলে পরে বুয়াকে দিয়ে রান্না করিয়ে তারপর খেও। এটা আয়ানের জন্য করা হয়েছে। ওর জন্য আবার আস্ত রোস্ট করার কি দরকার ছিল? এমনি রোস্টই কোনোদিন চোখে দেখেছি কিনা সন্দেহ আছে, তার আবার আস্ত মুরগির রোস্ট। সে তো আমার বাবার সাথে বিয়ে হওয়ার আগে আপনি নিজেও কোনোদিনও রোজ চোখে দেখেন নাই। নিজের অতীত ভুলে গেছেন নাকি? মনে করাবো আপনাকে আপনার অতীত। নদী, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ও বাবা, আপনার মান আছে নাকি যে আমি অপমান করব? মান থাকলে অন্তত বারবার বারণ করা সত্ত্বেও আমার বা আমার বরের বিষয়ে নাক গলাতে আসতেন না। দেখেছেন ভাবি, এই মেয়ে আমার সাথে কেমন বেয়াদবি করছে। বড় বউ কি দেখবে? শুরুটা তো তুমিই করেছো। সব কিছুতে তোমার এত বেশি বোঝা লাগে কেন? হ্যাঁ, ও এ বাড়ির জামাই, ওকে তুমি এভাবে বলো কোন সাহসে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আম্মা, আপনিও? আমি কি ভুল কিছু বলেছি? আপনিই বলুন তো। ওর মতো ছেলের জন্য এত এলাহি আয়োজন করার কি কোনো দরকার ছিল? একটু পোলাও আর মুরগির মাংস রান্না করলেই হয়ে যেত। না, হতো না। এ বাড়ির বড় জামাই তুমি, হয়তো এ বাড়ির জামাই এত দেখোনি, কিছু মনে করো না। কিন্তু আমিও নদীর মতো বলতে বাধ্য হচ্ছি, তুমি যে পরিবার থেকে এসেছো তাতে তোমার কাছে এসব কিছু বেশি মনে হতে পারে। তোমাদের পরিবার তো আর জামাইকে এমন আদর আপ্যায়ন করার সামর্থ্য নেই, তাই না? কিন্তু এ বাড়িতে জামাইকে এভাবে আপ্যায়ন করা হয়। সময় স্বল্পতার জন্য আজ তো খাসি রান্না করা হয়নি, না হলে সেটাও করতাম। আসলে একটা কথা কি জানো তো, যে যেমন দেখে বড় হয়, তার সামনে বেশি কিছু হলে তার অবস্থা তোমার মতোই হয়। এখন তুমি এ বাড়ির বউ, তাই নিজের মেন্টালিটিটা পরিবর্তন করো। নদীর সৎমা খুব গরিব ঘরের মেয়ে ছিল। ওনার বাবা একজন রিক্সা চালক ছিলেন। অনেক গরিবীভাবে ওনাদের দিন কাটতো। নদীর বাবা ওদের কষ্ট দেখে নদীর সৎমাকে বিয়ে করে আনেন। নিজের জালে নিজেই ফেঁসে যাওয়ায় নদীর সৎমায়ের মুখ অপমানে থমথমে হয়ে যায়। উনি খাবার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে যান। ওনার যাওয়া দেখে কেউ ওনাকে আটকায় না। রিয়া অবশ্য একবার বলে, মাম্মি, কই যাচ্ছ? আরে খাবারটা তো শেষ করে যাও। তোমার মাম্মির ইগো হার্ট হয়েছে তাই না? খেয়ে চলে গেছে মনে হয়। তুমি নিজের খাবার শেষ করো। রিয়া আর কোনো কথা না বলে নিজের খাবার খেতে থাকে আর বারবার আর চোখে আয়নের দিকে তাকাতে থাকে। বড় মা আস্ত মুরগির রোস্টটা আয়নের সামনে রেখে বলে, নাও, খাওয়া শুরু করো। এত বড় রোস্ট আমি একা কিভাবে খাবো? আমি এমনিতেই বেশি খেতে পারি না। এত কিছুর আয়োজন করার দরকার ছিল না। দরকার ছিল কি ছিল না তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এখন খাওয়া শুরু করো তো। আমি সত্যি এত বড় রোস্ট খেতে পারবো না। আরে দুলা ভাই, আপনি এত প্যারা নিচ্ছেন কেন? আপনি না পারলে আমি তো আছি। আপনি শুরু করুন, আমি পিছে পিছে আছি। মানে? মানে হলো, আপনি খাওয়া শুরু করুন। শেষ না করতে পারলে আমি বাকিটাই শেষ করব। কেন? তুমি কেন শেষ করবে? ওর যে একটা এত বড় জলজান্ত বউ আছে সেটা কি তোমার চোখে পড়ছে না নাকি? ওর এটো করা খাবার খেলে ওর বউ মানে আমি খাবো, তুমি কেন খেতে যাবে? আরে আপু, তুমিও না। আমি তো জাস্ট ফান করছিলাম। শালি হয়ে দুলা ভাইয়ের সাথে এতটুকু মজা তো করাই যায়, তাই না? বাই দ্য ওয়ে, ভাইয়া, আপনি কিন্তু দেখতে অনেক কিউট। জি, ধন্যবাদ। রিয়ার গায়ে পড়ার স্বভাবের জন্য নদী আগে থেকে ওকে পছন্দ করতো না। এখন আয়নের প্রশংসা করায় আবার আয়নের ওকে ধন্যবাদ বলায় নদী খুব রেগে যায়। ওর রাগী চোখে আয়নের দিকে তাকায়। আয়ান ওর রাগের কারণ বুঝতে না পেরে বলদের মতো ওর দিকে তাকিয়ে থাকে। আয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নদী আরও বেশি রেগে যায়। ও টেবিলের নিচ থেকে নিজের পা দিয়ে আয়নের পায়ে অনেক জোরে লাথি মারে। আয়ন ওর সাথে সাথে চিৎকার করে ওঠে। আহ, আরে আরে, কি হলো? এভাবে চিৎকার করে উঠলে কেন? আরে হবে হয়তো মশা টশা কিছু, কি তাই না আয়ান? মশা? হ্যাঁ হ্যাঁ, মশা। অনেক বড় মশা লাথি মেরেছে, মানে কামড় দিয়েছে। ও আচ্ছা, নাও, তুমি খাওয়া শুরু করো। জি। হ্যাঁ দুলা ভাই, খান খান, বেশি করে খান। আর আরও বেশি কিউট হন। সত্যি বলছি, আপুর আগে যদি আপনার সাথে আমার দেখা হতো তাহলে আমিই আপনাকে বিয়ে করে নিতাম। আপনি পুরোই কিউটের ডিব্বা একটা। রিয়ার কথা শুনে আয়ান সাথে সাথেই নদীর দিকে তাকায়। আয়ান জানে নদী ওর ব্যাপারে অনেক সিরিয়াস। একটু আগে ওকে কিউট বলাই এতটা রেগে গেছিল, এখন আবার বিয়ে করার কথা বলল। এখন না জানি কতটা রেগে গেছে। এদিকে নদী সত্যি সত্যি প্রচুর পরিমাণে রেগে যায়। ও আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই রেগে গিয়ে রিয়াকে বলে, এসব কি ধরনের বেয়াদবি কথাবার্তা রিয়া? ও তোমার বড় বোনের হাজবেন্ড, ওকে তুমি এসব কি বলছো? তুমি এতটাও ছোট বা অসুস্থ নও
যে না বুঝে এমন কিছু বলেছ। আমি তো শুধু একটু মজাই করছিলাম। তুলা ভাইয়ের শালির সম্পর্ক তো মজারই, তাই না? তুমি যেটা করছো সেটাকে মজা নয়, অসভ্যতা বলে। তুমি যদি আমার মায়ের পেটের বোন হতে তাহলে এতক্ষণে 2-3টা চর খেতে আমার হাতে। তোমার সব খোঁজ খবরই আমি রাখি, বুঝলে? এই বয়সেই এতগুলো করে প্রেম করো, ক্যারেক্টার তো একদম জাতা বানিয়ে ফেলেছো। নেক্সট টাইম থেকে তোমাকে যেন এমন অসভ্যতাগুলো না করতে দেখি। আজকে থেকে আয়ানকে তুমি দুলা ভাইয়ের চোখে না, নিজের মায়ের পেটের ভাইয়ের চোখে দেখবে। না হলে এর পরের বার এমন বেয়াদবি দেখলে সত্যি সত্যি তোমার গায়ে হাত উঠে যাবে আমার। বোঝা গেছে আমার কথা? জি আপু, বুঝেছি। গুন্ডা, নাও এখন খাওয়া কন্টিনিউ করো। নদী এবার রিয়ার দিক থেকে চোখ সরিয়ে আয়নের দিকে তাকিয়ে বলে ধমকের সুরে বলে, আর তুমি এমন হা করে তাকিয়ে কি দেখছো? মশার কামড়ের ডোজটা কি কম হয়ে গেছে? তাড়াতাড়ি খাওয়া শুরু করো। হ্যাঁ, করছি। নদীর ধমকে আয়ান খাওয়া শুরু করে, নদীও খাওয়া শুরু করে। বড় মা ওদের খাবার বেড়ে দিতে থাকে। রিয়া আর একটা কথাও না বলে তাড়াতাড়ি খেয়ে উঠে চলে যায়। নদী আর আয়ানও খাওয়া শেষ করে রুমে চলে যায়। রুমে গিয়ে নদী বিছানার একপাশে শুয়ে পড়ে, কিন্তু আয়ান দাঁড়িয়েই থাকে। আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নদী বলে, কি হলো, এমন ক্যাঙ্গারুর মতো দাঁড়িয়ে আছো কেন? এসে শুয়ে পড়ো। কোথায় শোবো? আমাকে কি জলহস্তি মনে হয় তোমার, যে পুরো বিছানা দখল করে শোবো? এত বড় বিছানার এক পাশে শুয়েছি, অন্য পাশ তো খালি পড়ে আছে, সেখানে শুয়ে পড়ো। না থাক, আমি এখানেই ঠিক আছি। নাটক বাদ দিয়ে শুতে এসো। না থাক। এই সমস্যা কি তোমার? চুপচাপ এসে ঘুমাও, বিকেলে আবার শপিং এ যেতে হবে। আপনি ঘুমান, আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমাকে ঘুমাতে আসতে বললাম না? না, আসবো না। কেন আসবে না? আপনি একটা মেয়ে, আপনার সাথে এক বিছানায়। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। তার চেয়ে আপনি ঘুমান আর আমি এখানেই থাকি। উফ, ঢং দেখে আর বাঁচি না। নিজের বিয়ে করা বউয়ের সাথে এক বিছানায় ঘুমাতে ওনার লজ্জা লাগছে। থাপড়িয়ে কান লাল করে দেবো একদম। চুপচাপ শুতে এসো। নিজের বউয়ের পাশে শোবে, তাতে আবার ওনার আস্তাগফিরুল্লাহ বলতে হচ্ছে, বলদ কোথাকার। থাক না, আপনি ঘুমান না। কি থাকবে? হ্যাঁ আয়ান, আমি যদি এখন উঠি তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। সে আপনার যা মন চাই করুন, তাও আমি আসবো না। তোমাকে না বললাম আমরা এখন বিবাহিত, একসাথে একই বিছানায় শুলেও পাপ নেই। সেটা তো ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আপনাকে আমি বিশ্বাস করি না। যদি আগের দিনের মতো আবারও কি? আবারও যদি আমার ইজ্জতের উপরে হামলা চালান। ইজ্জতে হামলা চালানোর কি আছে? হ্যাঁ, তুমি আমার বর, আমাদের সম্পর্কটা হালাল সম্পর্ক। তোমাকে যে আমি কিস দিয়েছি তাতে কোনো পাপ নেই, উল্টো সোয়াব আছে। আর যদি তার চেয়ে বেশি কিছু করি তাতেও পাপ নেই, বুঝলে? শালা আমার কি এক কপাল, বিয়ে করেছে এক আনরোম্যান্টিককে। যা ওর করার কথা তা আমাকে শিখিয়ে দিতে হচ্ছে। আমি আসলে জীবনে কখনো কারোর সাথে প্রেমও করি নাই, তো তাই আমার একটু লজ্জা বেশি। লজ্জা বাইরের মেয়েদের বেলায় পাবে, আমার সামনে এমন লজ্জা পেলে ধরে দেব এক আছাড়। এখন এসো, শত দেখি। আয়ান ভদ্র ছেলের মতো নদীর পাশে গিয়ে একদম টান টান হয়ে শুয়ে পড়ে। নদী আয়ানের বুকের উপর নিজের মাথা রাখে। আয়ান কি করবে বুঝতে পারে না, নদীকে সরিয়েও দিতে পারে না। মনে মনে ওর কাছেও ব্যাপারটা ভালো লাগে। নদী আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পরে আয়ান খেয়াল করে নদীর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসেছে। নদী গভীর ঘুমে তলিয়ে গেছে। আয়ান কিছু সময় একভাবে নদীর দিকে তাকিয়ে থাকে, তারপর অনেক সাহস করে নদীর কপালে একটা কিস করে। আয়ান কিস দেওয়ার সাথে সাথে নদী চোখ বন্ধ করে মুচকি হাসতে থাকে। নদীকে হাসতে দেখে আয়ান বুঝে যায় নদী ঘুমায়নি, ঘুমানোর নাটক করছিল শুধু। আয়ান লজ্জায় দূরে সরে যেতে চায়, কিন্তু নদী আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, হয়েছে, এত লজ্জা পেতে হবে না, আমি কিছু মনে করিনি। আমার তো আরো ভালো লেগেছে যে আমার লজ্জাপতি জামাইয়ের লজ্জাটা একটু কমেছে। একটা জিনিস চাইবো, দিবা? পারলে দিব। বলেন কি জিনিস? আগে আমাকে আপনি বলা বন্ধ করো। বলেছি না আমাকে তুমি করে বলবে? আচ্ছা ঠিক আছে, বলো কি চাও। তখন তো আমি ঘুম ভেঙে কিস দিলে, এখন একটা কিস দাও না প্লিজ। না মানে প্লিজ আয়ান, আমি তোমার বউ, আমার প্রাপ্য এর চেয়েও বেশি। সেখানে এই সামান্য চাওয়াটুকু তুমি পূরণ করতে পারছো না?
নদীর কথা শুনে আয়নের নিজেরও খারাপ লাগে। ও সব লজ্জা ফেলে নদীর কপালে একটা কিস দেয়। তারপর নদীর চোখের দিকে তাকিয়ে থাকে। হুট করে আয়নের কি হয় ও বুঝতে পারে না। ও নদীর ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে কিস করতে শুরু করে। নদী প্রথমে অবাক হলেও পরে নিজেও আয়নের সাথে তাল মিলিয়ে কিস করে। আনন্দে নদী কান্না করতে থাকে, তবে কোনো শব্দ করে না, বরং নীরবে। নদীর চোখ গড়িয়ে পানি পড়তে থাকে। আয়ন হঠাৎই কিস করা থামিয়ে নদীর দিকে তাকায়। নদীর চোখে পানি দেখেও সোজা হয়ে শোয়। তারপর বলে, আই এম সরি, তোমার পারমিশন ছাড়া তোমাকে লিপ কিস করা আমার উচিত হয়নি। আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। প্লিজ কান্না করো না। ধুর পাগল, তোমাকে কে বললো আমি কষ্ট পেয়েছি? কষ্ট পাওনি তাহলে কান্না কেন করছো? এটা আনন্দের কান্না, বোকা ছেলে, তুমি বুঝবে না। তার মানে তোমার খারাপ লাগেনি, ভালো লেগেছে? সব কিছু কি মুখে বলে দিতে হয় নাকি? কিছু জিনিস বুঝে নিতে হয়। কথাটা বলে নদী লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। আয়ান যেহেতু একটু হাবাগোবা, তাই ও প্রথমে নদীর কথা বুঝতে পারে না, কিন্তু পরে যখন বুঝতে পারে তখন নদীকে নিজের দিকে ফিরিয়ে নেয়। নদী সবসময় মুখে পটর পটর করলেও আজকে লজ্জায় চোখ তুলে তাকাতে পারে না। আয়ান নদীকে নিজের কাছে টেনে নেয়। তারপর নদীর কপাল, গাল সব জায়গায় কিস করতে থাকে। নদীর লজ্জায় আয়নের বুকে মুখ লুকায়। আয়ন নদীকে আরো গভীরভাবে আদর করতে থাকে। নদীও আয়নের আদর উপভোগ করতে থাকে। ওরা হারিয়ে যায় ভালোবাসার এক অন্য জগতে। এবার হ্যাপি তো তুমি? জানি না। এই তুমি লজ্জা পাচ্ছ? তোমার মতো মেয়ে লজ্জা পাচ্ছে? তো পাবো না নাকি? হতে পারে আমি একটু রাগী, বদমেজাজি, গুন্ডি টাইপ, কিন্তু তার মানে তো এই না যে আমি লাজ লজ্জাহীন। আচ্ছা, একটা মজার কথা বলি। বলো। সবার হয় বাসর রাত, আর আমাদের হলো বাসর দিন। তুমি একটা মজার কথা শুনবে? হুম, বলো। আমার লজ্জাপতি জামাইয়ের লজ্জা কেটে গেছে। সে এখন খুব রোমান্টিক হয়ে গেছে। ভোলা ভালা ছেলের সিনিয়র গুন্ডি বউ। যা বাবা, নিজেই আনরোমান্টিক বলে বলে পাগল করে দিয়ে এখন নিজেই আবার এমন বলছে। ঠিক আছে, আমি তাহলে আবার আগের মতোই হয়ে যাব। আরে না, আমি তো মজা করছিলাম। চলো ফ্রেশ হয়ে নাও, তারপর শপিংয়ে যাব। দুজনে খুনসুটি করতে করতে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর শপিং মলে যায় শপিং এর জন্য। নদী আয়নকে অনেকগুলো শার্ট, টি শার্ট, প্যান্ট কিনে দেয়। সবগুলোই অনেক দামি আর মডার্ন। আয়ান প্রথমে নিতে চায় না, কিন্তু নদী জোর করেই কিনে দেয়। ড্রেস কেনা হলে নদী আয়নকে নিয়ে একটা জেন্টস সেলুনে ঢোকে। প্রথমে আয়নের হেয়ার স্টাইল চেঞ্জ করে। আয়ান এমনিতেই দেখতে অনেক সুন্দর, নতুন হেয়ার স্টাইল এরপরে ওকে দেখতে আরও হ্যান্ডসাম লাগে। নদী আয়নকে কতগুলো সানগ্লাসও কিনে দেয়। তারপর একটা চেঞ্জিং রুমে ঢুকে আয়নের পরে থাকা জামা কাপড় চেঞ্জ করিয়ে নতুন কেনা একটা প্যান্ট আর একটা টি শার্ট পরায়। আয়নের সাদা গোল ফ্রেমের চশমা পাল্টে একটা ব্ল্যাক সানগ্লাস পরায়। নতুন লুকে আয়নকে দেখতে অনেক সুন্দর লাগছিল। নদী হা করে কিছু সময় আয়নের দিকে তাকিয়ে থেকে বলে, মাশাল্লাহ, আমার বরটাকে কত হ্যান্ডসাম লাগছে। তোমাকে তো কালো কালির ফোঁটা দিতে হবে, কেন? না হলে তো বাইরের পেতনিগুলো নজর দেবে। আর আমি থাকতে আমার বরের ওপর কারণ নজর লাগবে, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? এইখানে পেতনি আছে নাকি? আছে তো, আশেপাশে কতগুলো ঘুরছে। নদীর কথা শুনে আয়ান ভয় পেয়ে যায়। ও চোখ বড় বড় করে আশেপাশে পেতনি খুঁজতে থাকে, কিন্তু মানুষজনের ভিড়ে কোনো পেতনি খুঁজে পায় না। আয়ানকে এভাবে আশেপাশে বারবার তাকাতে দেখে নদী বলে, কি খুঁজছো তুমি? তুমি না বললে আশেপাশে অনেক পেতনি আছে, তাদেরকেই খুঁজছি। যদি ঘাড় মটকে দেয়? আরে পাগল, আমি তো ওই পেতনির কথা বলি নাই। আমি পেতনি বলতে মেয়েগুলোকে বুঝিয়েছি যারা তোমার দিকে তাকাবে। ও আচ্ছা, তো সেটা খুলে বলবে না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তোমাকে বদল শুধু শুধু বলিনি, কাজই করো এক একটা বলদের মতো। মানে? মানকচু যা খেলে গলা চুলকায়। এখন চলো, বাসায় চলো। কালকে তোমার গ্রামের বাড়িতে যাব, ওখানে অনেক দেনা পাওনা বাকি আছে। নদীর কথার মানে আয়ান কিছু বুঝতে পারে না, তবে কোনো প্রশ্নও করে না। ওরা দুজন বাসায় চলে আসে। বাসায় এসে ডিনার করে ঘুমাতে চলে যায়। ঘুমানোর আগে দুজনে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কপালে আর ঠোঁটে কিস দিয়ে ঘুমায়। সকালে উঠে গোসল করে নদী একটা 3 পিস পরে রেডি হয়ে নেয়। আয়ানও কালকের কেনা নতুন শার্ট প্যান্ট পরে রেডি হয়ে যায়। তারপর লাগেজে নিজেদের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আয়নের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদের গাড়ি নিয়ে একদম আয়নের চাচিদের দরজার সামনে থামে। এত বড় প্রাইভেট কার দেখে আয়নের চাচি চাচা সবাই অবাক হয়ে যায়।
তার থেকে বেশি অবাক হয় যখন দেখে গাড়ি থেকে আয়ান বের হচ্ছে। আয়ানকে নতুন লোকে এত দামি গাড়িতে দেখে ওনাদের চোখ ছানা বড়া হয়ে যায়। এই, এটা কি আমাদের আয়ান নাকি আমি ভুল দেখছি? তুমি ঠিকই দেখেছো, এটাই আমাদের আয়ান। কিন্তু ও এত ভাবসাব শিখলো কোথা থেকে? শুধু কি ভাবসাব, দেখছো না কত দামি দামি কাপড় পরেছে, কত দামি গাড়িতে চড়ে এসেছে। আচ্ছা, ও কি লটারি পেয়েছে নাকি শহরে গিয়ে? পেলেও পেতে পারে, বুঝলে। ইস, কেন যে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। আজকে ওর সাথে ঠিকমতো যোগাযোগ থাকলে এসব কিছু আমাদেরও হতো। এখন যখন ও নিজে থেকে এখানে এসেই পড়েছে, তখন চেষ্টা করতে হবে ওকে পটিয়ে যদি কিছু আদায় করা যায়। কি বলো? হ্যাঁ, ঠিক বলেছো। ওর ভালো মতো যত্নআত্তি করো। মনে রেখো, ও কিন্তু এখন সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু ওর সাথে ওই মেয়েটাকে। হবে হয়তো কোনো বান্ধবী। টাকা হলে তখন ছেলেদের কি বান্ধবীর অভাব হয় নাকি? আচ্ছা থাকো, গিয়ে ওর সাথে কথা বলি। তুমিও এসো। হ্যাঁ, চলো। আয়নকে এতদিন পর দেখে ওর চাচা চাচি প্রথমে খুশি হয় না, কিন্তু ওর এত দামি কাপড় গাড়ি দেখে ওনারা ভাবে সব কিছু আয়নের। ও হয়তো শহরে গিয়ে বড় লোক হয়ে গেছে। ওর লোভী চাচা চাচি লোভে পড়ে আয়নের কাছে যেতে থাকে। এতক্ষণ ওনারা দূরে দাঁড়িয়ে ফিসফিসিয়ে কথা বলছিল। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওনারা আয়নের সাথে ভাব জমাতে চায়। এদিকে ওনাদের এমন ফিসফিস করতে দেখে নদী বোঝা যায় ওনাদের উদ্দেশ্য। ওনারা যে ভালো মানুষ না সেটাও আরও আগেই বুঝতে পারে। ও এখানে এসেছে ওনাদের শায়েস্তা করতে। কিছু সময়ের ভিতরে আয়নের চাচা চাচি একগাল হাসি হাসি মুখ নিয়ে আয়ান আর নদীর সামনে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আরো ভালো আছি। ঘরের ছেলে ঘরে ফেরত এসেছে, এর থেকে ভালো আর কি হতে পারে? হ্যাঁ রে আয়ান, তুই তো শহরে গিয়ে আমাদের একদম ভুলেই গেলি। চাচি যে তোকে ছোট থেকে এত আদর করে মায়ের মতো ভালোবেসে বড় করলাম, চাচির কথা কি তোর একটুও মনে পড়েনি এতদিনে? নিজের মা হলে পারতিস এভাবে ভুলে থাকতে। আমি তো তোকে পেটে ধরিনি, তাই হয়তো মনে পড়েনি। আমি তোর মা হলে ঠিকই খবর নিতি। না না চাচি, তেমন কিছু না, আসলে পড়ালেখার চাপে ছিলাম অনেক। হ্যাঁ হ্যাঁ, সব বুঝি। ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝলি? যাক, বাদ দে। তুই যে এতদিন পরে এসেছিস, এতেই আমি অনেক খুশি। আমার আরেক ছেলে আমার কাছে এসেছে, এতেই আমি অনেক খুশি। শুনছ, আমার ছেলে বাড়িতে এসেছে। যাও, বাজারে যাও তাড়াতাড়ি। ও যা যা খেতে পছন্দ করে সব নিয়ে আসো। আজকে সব রান্না করব আমি। হ্যাঁ, তুমি ওকে ভিতরে নিয়ে যাও, আমি বাজারে যাচ্ছি। আয়ান নিজের চাচা চাচির এত ভালো ব্যবহার দেখে খুবই অবাক হয়। ছোট থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করেছে আয়ান, কিন্তু চাচি ওকে সবসময় দূর দূর করে দূরে সরিয়ে দিয়েছে। সেই চাচি ওকে আজ নিজের ছেলে বলছে, আবার এত আদর করছে দেখে আয়ান অনেক খুশি হয়। ও মনে মনে ভাবতে থাকে ওর চাচা চাচি হয়তো ভালো হয়ে গেছে, ওনারা হয়তো ওকে সত্যিই ভালোবাসে। ও সরল মনে ওর চাচা চাচির অভিনয়কে সত্যি মনে করতে থাকে। নদী আয়নের চাচা চাচির ব্যবহার দেখে বুঝে যায় ওনারা নাটক করছে। চাচি এবার আয়নকে নদীর দিকে ইশারা করে জিজ্ঞেস করে, হ্যাঁ রে আয়ান, এই মেয়েটা কে তোর সাথে? ও হ্যাঁ, তোমাদের সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও নদী তোমাদের বৌমা, মানে আমার বউ। গতকালকে আমরা বিয়ে করেছি। ছেলে তো আমাদের বড় হয়ে গেছে দেখছি, একা একা বিয়ে করে বসে আছে। আমাদের একবার জানানোর প্রয়োজন অবধি মনে করলি না? এই তোর আমাদের প্রতি ভালোবাসা? রাগ করো না চাচি, বিয়েটা একদম হুট করে হয়েছে তো, তাই তোমাদের জানাতে পারিনি। আর আমার কাছে তো ফোন বা তোমাদের নাম্বার কোনোটাই নেই। এই জন্য দেখো, আজকে চলে এলাম ওকে নিয়ে তোমাদের বাসায়। নদী, উনি আমার চাচি। তোমাকে বলেছিলাম না ওনার কথা? ইয়েস বেবি, আমার মনে আছে। হ্যালো চাচি আম্মা, আমি নদী, আয়ান বেবির ওয়াইফ। নাইস টু মিট ইউ। নদীকে এমনভাবে কথা বলতে শুনে আয়ান চমকে ওর দিকে তাকায়। আয়নের চাচিও মনে মনে অখুশি হয়। উনি নিজের মনে নিজেকে বলে, এ আবার কেমন অসভ্য মেয়ে, চাচি শাশুড়িকে সালাম তো দিলই না, উল্টো বরকে বেবি বেবি করছে। চাচি মনে মনে নদীকে অসভ্য বেয়াদব বলেও বাহিরে তা প্রকাশ করেন না। উনি হাসি মুখে নদীকে বলেন, মাশাআল্লাহ, বৌমা দেখতে খুবই মিষ্টি। কেমন আছো মা? আসার পথে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? আই এম ফাইন, আসতে কোনো সমস্যা হয়নি। এসি কারে করে এসেছি তো। এই কারটা আয়ান 1 সপ্তাহ আগে 4 লাখ টাকা দিয়ে কিনেছে। নতুন কার, আরও এসি সহ, তাই আসতে কোনো সমস্যা হয়নি। বাট এখানে আসার পরে হচ্ছে
কি সমস্যা হচ্ছে মা? এখানে কত গরম আয়ান বেবি, আমরা এখানে কিভাবে থাকবো বলো তো? এত গরমে আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে তো। আর তুমিও তো এসি ছাড়া ঘুমাতে পারো না, এই গরমে শরীরে র্যাশ উঠবে তো। না না মা, ঘরে চলো, দেখবে ঘর কত ঠান্ডা। আর ফ্যান তো আছেই, লাগলে হাত পাখা দিয়েও সাথে বাতাস খাবে, দেখবে আর গরম লাগবে না। কি? আমি হাত পাকা নাড়িয়ে বাতাস খাবো? ইম্পসিবল বেবি, চলো আমরা ফিরে যাই, এখানে এত গরমে টেকা সম্ভব না। আরে না, এতদিন পরে ছেলেটা এলো, লাগলে আমি নিজেই তোমাকে বাতাস করব, গরম লাগবে না বেশি মা। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি না হয় একটু কষ্ট করলাম। চলুন, আপনাদের ঘরে চলুন। নদীর ব্যবহারের এমন হুট করে পরিবর্তন দেখে আয়ান থম মেরে যায়, এ কথা হারিয়ে ফেলে। কোনো কিছুই ওর মাথায় ঢোকে না। ও আবার কবে গাড়ি কিনলো? আবার নাকি ও এসি ছাড়া ঘুমাতে পারে না? 2 দিন আগেও তো ও মেসে গরমের ভিতর ঘুমাতো। নদী এমন বানিয়ে বানিয়ে কথা কেন বলছে ও বুঝতে পারে না। ও চুপ করে শুধু সবটা শুনে যায় আর নদীর সাথে রুমে যায়। এটা কি হলো? কি হলো? তুমি হঠাৎ করে এমন আজব ব্যবহার করলে কেন? কেন বেবি? তোমাকে বেবি বলে ডাকলে কি তোমার ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু আগে তো এমন ব্যবহার করতে না। আবার চাচিকে বানিয়ে বানিয়ে কতগুলো মিথ্যা কথা বললে। কি মিথ্যা কথা বললাম? আমি আবার কবে গাড়ি কিনলাম, আবার বললে এসি ছাড়া ঘুমাতে পারি না। এসব কেন বললে? এদের কাছে তোমার কদর বাড়ানোর জন্য, যাতে করে তোমাকে আদর আপ্যায়ন করে। কদর তো এমনি আছে, দেখলে না চাচা চাচি? আমি আসায় কত খুশি হলো। চাচি আমাকে নিজের ছেলে বলল, আবার চাচাকে বলল বাজার থেকে আমার জন্য আমার পছন্দের সব কিছু আনতে। চাচা চাচি এখন আর আগের মতো নেই, বুঝলে? চাচা চাচি বদলে গেছে। হয়তো আগেও আমাকে ভালোবাসতো, আমি বুঝতে পারিনি বা তারা প্রকাশ করেনি। এখন এতদিন দূরে ছিলাম, তাই কাছে আসার পরে প্রকাশ করছে। চাচা চাচি আসলেই আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না ছাই, সবটাই লোক দেখানো ভালোবাসা, অতিভক্তি চোরের লক্ষণ, বুঝলে? ওনাদের এসব আদর আপ্যায়ন ভালোবাসা সবটারই অন্য কারণ আছে। তোমার মাথায় যদি ঘিলু থাকতো তাহলে তুমি ঠিকই বুঝতে পারতে। তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমার কথা তুমি বুঝবেও না, তোমার বুদ্ধি তো হাঁটুতে। যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে ঠিকই আমার কথা বুঝতে পারতে। যাই হোক, এখন এত বকবক করে আমার মাথা খেও না তো। যাও, ফ্রেশ হয়ে নাও। আমিও তোমার চাচির কাছে যাই, গিয়ে দেখি উনি কি করছে। শত হলেও আমি এ বাড়ির বউ, এই বাড়ির বউ হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? যাও, ভাগো। আয়ান যায় ফ্রেশ হতে আর নদী যায় রান্নাঘরে। গিয়ে দেখে চাচা বাজার থেকে দেশি মুরগি আর ইলিশ মাছ নিয়ে এসেছে, আর চাচি সব বাজার ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে রাখছে। ইলিশ মাছ যদিও নদীর সব থেকে প্রিয় মাছ, তারপরও চাচা চাচিকে সাহায্য করার ইচ্ছা জাগে ওর মনে। তাই চাচা চাচির কাছে গিয়ে বলে, চাচি, চাচা কি কি এনেছে বাজার থেকে? এই তো তোমার চাচা তোমাদের জন্য দেশি মুরগি আর ইলিশ মাছ নিয়ে এসেছে। একেবারে তাজা ইলিশ, বুঝলে? 1 কেজির উপরে ওজন। বেছে বেছে বাজারে সবচেয়ে বড় মাছটাই এনেছে। কিন্তু আমি তো ইলিশ মাছ খাই না, এত কাটা এই মাছে আমি কাটা বেছে খেতে পারি না। ও বেছে দিবে, তোমার চাচি তোমাকে কাটা বেছে দিবে। কি দিবে না বলো? হ্যাঁ হ্যাঁ, দেবো তো, কেন দেবো না বলো তো। তুমি কিছু চিন্তা করো না মা, আমি তোমাকে একটা একটা করে কাটা বেছে দেব। তুমি বুঝতেই পারবে না যে মাছে কোনো কাটা আছে। কাটা তো মূল সমস্যা নয়, আমার বাসায় তো অনেক কাজের লোক, চাইলেই তাদের দিয়ে কাটা বাছিয়ে নিতে পারতাম। ইলিশ মাছে আমার অ্যালার্জি আছে, ছোট থেকে ইলিশ মাছ খেলে আমার অনেক অ্যালার্জি হয়, তাই আমি ইলিশ খাই না। তাহলে আর কি, মুরগি দিয়েই বরং খেও তুমি। কিন্তু চাচা, আমি তো চিকেন মানে মুরগি খাই না। আরে, এটা তো ফার্মের মুরগি না, দেশি মুরগি। আমি কোনো মুরগিই খাই না। তাহলে তোমাকে না হয় একটা ডিম ভেজে দেব, আজকের দিনটা একটু কষ্ট করে ডিম দিয়ে খেয়ে নিও। এগ? ও নো, আই হেট এগ। ডিমের নাম শুনলেও আমার কেমন লাগে। তাহলে বরং তোমার জন্য একটু সিম আলুর তরকারি রান্না করে দেব, সেটা খেও। নিরামিষ? ও মাই গড, আমি মাছ মাংস ছাড়া খেতেই পারি না। এখন তো দেখছি আমার না খেয়ে থাকতে হবে। আমি বরং আয়ান বেবিকে গিয়ে বলি এখানে থাকতে হবে না। একে তো গরম, তার উপরে আমার খাওয়া দাওয়ার সমস্যা। এখানে থাকলে না খেয়ে থাকতে হবে আমায়। আমার পক্ষে না খেয়ে থাকা ইম্পসিবল, আমি না খেয়ে থাকতে পারবো না। ও মা, সে কি কথা, চলে যাবে কেন? তুমি বলো না তুমি কি মাছ খাও, তোমার চাচা লাগলে বাজারে গিয়ে আবারও মাছ মাংস নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বলো মা, তুমি কি মাছ খাও? আমি আসলে গলদা চিংড়ি আর রূপচাঁদা মাছ ছাড়া আর কোনো মাছ খাই না। আর আমি খাসির মাংস পছন্দ করি,
সে তো অনেক দামি মাছ। খাসির মাংসের কেজিও তো ১৩০০ টাকার উপরে। হ্যাঁ, তা তো একটু দামি, মানে আপনাদের কাছে দামি মনে হবেই, কিন্তু আমি প্রতিদিন এইসব দিয়েই খাই। সমস্যা নেই, আপনাদের যদি আনতে প্রবলেম হয় তো ঠিক আছে, আমরা আজকে বিকেলেই চলে যাব। নদীর মুখে চলে যাওয়ার কথা শুনে চাচা চাচি ঘাবড়ে যায়। ওনারা তো চায় আয়নকে ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা পয়সা আদায় করতে। তার জন্য আয়নকে তো কিছুতেই এখন যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওদের আটকে রাখতে হবে। তার জন্য কিছু খরচ করতে হলে করতে হবে। তাই চাচা বলে, হোক না দামি, তাতে কি হয়েছে? ছেলের বউকে না খাইয়ে তো আর রাখা যাবে না। তুমি কিছু চিন্তা করো না, আমি এখনই আবার বাজারে গিয়ে তোমার জন্য গলদা চিংড়ি আর খাসির মাংস নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। তুমি কিছু চিন্তা করো না মা, তোমার এখানে কোনো সমস্যা হবে না। তুমি যা খেতে চাও তাই পাবে। তুমি বরং যাও, ঘরে গিয়ে আরাম করো। ঠিক আছে, কিন্তু চাচি, আমার না এই টাইমে কফি খাওয়ার অভ্যেস আছে। কফি আছে তো বাসায়। ওই তাকে দেখো, দুধ আর কফি দুটাই রাখা। তুমি খাও কফি করে। আমার মেয়ে দিয়া, ও খায় কফি। আমার ছেলে দীপুও চা খায় না। ওদের ভাই বোনের জন্যই কফিটা এনে রাখা হয় ঘরে। তুমি যাও, বানিয়ে খাও। আমি ততক্ষণে মাছটা কেটে ফেলি। হোয়াট? আমি কফি বানাবো? আমাকে পানি ঢেলে দেওয়ার জন্য আলাদা কাজের লোক আছে বাসায়। রান্নার আশেপাশেও আমি কখনো যাইনি। আচ্ছা থাক, আমি বরং ঘরে যাই। নদীর কথা শুনে চাচি মনে মনে বলেন, না না, এই মেয়েকে সব ব্যাপারে খুশি রাখতে হবে। একে কোনোভাবেই অখুশি হতে দেওয়া যাবে না। এও নিশ্চয়ই কোনো বড়লোকের মেয়ে হবে। একেও পটাতে হবে। এর থেকেও কিছু ধান্দা করতে হবে। চাচি মনে মনে এসব বলেও মুখে বলেন, না না, তা করবে কেন? তুমি 2 মিনিট দাঁড়াও, আমি কফি বানিয়ে দিচ্ছি। থাক না, আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। আরে কিসের কষ্ট? তুমি ঘরে যাও, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। নদী নিজের রুমের দিকে যেতে যেতে একটা শয়তানি হাসি দেয়। এদেরকে খাঁচিয়ে মারাই ওর উদ্দেশ্য। ও জানে এরা এখন ওর হাতের পুতুলের মতো কাজ করবে। লোভী মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে। নদী নিজের রুমে গিয়ে দেখে আয়ন গোসল সেরে বিছানায় গিয়ে বসেছে। নদীও গোসল করতে চলে যায়। ও গোসল থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। তখনই আয়ন এসে ওর চুলের ফাঁকে মুখ ডুবিয়ে দেয়। নদী মুচকি হাসি দিয়ে বলে, এই যে সাহেব, দরজাটা কিন্তু খোলা আছে, যখন তখন যে কেউ চলে আসতে পারে। এটা গ্রাম, শহর না। সেটা কি মাথা থেকে বেরিয়ে গেছে? হুম, মনে আছে তো। আমি তো আর বাইরের কোনো মেয়েকে আদর করছি না, আমার বিয়ে করা একমাত্র বউকে আদর করছি। এটাকে দেখলো না দেখলো তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তাই বুঝি। তাই। মানুষ দেখলে দেখুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আরো বেশি বেশি করে আমার বউকে আদর করব। আরে চাচা, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। চাচি? কোথায় চাচি? নদীর মুখে চাচির নাম শুনে ভয়ে আয়ন এক ঝটকায় নদী থেকে দূরে সরে যায় আর চাচিকে খুঁজতে থাকে। আয়নের এমন নাজেহাল অবস্থা দেখে নদী হাসতে থাকে আর বলে, কি হলো? সব হাওয়া ফুস। খুব তো বলেছিলে কেউ দেখলে দেখুক, তোমার কিছু যায় আসে না। তাহলে চাচির নাম শুনে এমন ব্যাঙের মতো লাফিয়ে দূরে সরে গেলে কেন? না মানে ওই আর কি। আয়ান লজ্জায় নদীর কথার কোনো উত্তর দিতে পারে না। ও চুপচাপ মাথা নিচু করে মাথা চুলকাতে থাকে। নদী ওর অবস্থা দেখে বেশ মজা পায়। ও মুখে হাত দিয়ে হাসতে থাকে যাতে করে আওয়াজ না হয়। তখনই আয়নের প্রায় সমবয়সী একটা মেয়ে হাতে একটা ট্রেতে করে 2 কাপ কফি নিয়ে এসে দরজায় দাঁড়ায়। ভেতরে আসবো আয়ান ভাই? আরে দিয়া, আয় আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এত সময় কোথায় ছিলি? এসে থেকে একবারও দেখলাম না তোকে। কলেজে গিয়েছিলাম ভাইয়া, মাত্র এসেছি। মা বলল এই কফি দুটো তোমার রুমে দিয়ে যেতে, তাই আসলাম। তা ভালো করেছিস। তো তোর পড়াশোনার কি অবস্থা? কেমন চলছে পড়াশোনা? এই তো ভাইয়া ভালো। ভাইয়া, এই আপুটাকে তোমার বান্ধবী? না, দেখেছিস, তোর সাথে তোর পরিচয় করিয়ে দেওয়াই হয়নি। ও হচ্ছে নদী, তোর ভাবি। আর নদী, ও দিয়ে আমার চাচার মেয়ে। বলেছিলাম না তোমাকে ওর কথা? ভাবি মানে? আমার ভাইয়া মানে দীপু ভাইয়া আবার কবে বিয়ে করলো? কই, আমি জানি না তো। আরে বলো, দীপু ভাইয়া কেন বিয়ে করবে? তোকে কি আমি বলেছি ও দীপু ভাইয়ার বউ? তুমি তো বললে ভাবি হয়। তো আমি কি তোর ভাইয়া হই হই না নাকি? ও আমার বউ, আমি গতকালকে ওকে বিয়ে করেছি। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আসলে তোদের নাম্বার ছিল না তাই জানানো হয়নি।
আয়ান আর নদীর বিয়ের কথাটা জানতে পেরে দিয়ার মুখের হাসি উধাও হয়ে যায়। ওর হাসি মুখটা একদম মলিন হয়ে যায়। মনে মনে ও আয়ানকে ভালোবাসে, কিন্তু সামনে কখনো সেটা প্রকাশ করেনি। আজ হুট করে অনেক দিন বাদে নিজের ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে ও যতটা খুশি হয়েছিল আয়ান বিয়ে করেছে জানতে পেরে, তার চেয়ে দ্বিগুণ কষ্ট পায় ও। একেবারে চুপ হয়ে যায়। ওকে এমন চুপ থাকতে দেখে আর ওর হাসি এমন গায়েব হতে দেখে আয়ান বলে, কিরে, তোর মুখটা এরকম চুপসানো বেলুনের মতো হয়ে গেল কেন? না, আসলে হুট করে এমন একটা নিউজ দিলে আমি আসলে ব্যাপারটা হজম করতে পারছি না। তুমি যে হুট করে বিয়ে করে বউ দিয়ে এসে সারপ্রাইজ দেবে কখনো কল্পনাও করিনি, তাই একটু চমকে গিয়েছিলাম আর কি। কেমন আছেন ভাবি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। এই যে আপনাদের কফি, খেয়ে নিন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি বরং যাই। ওমা, যাবে কেন? বসো, গল্প করি। না থাক, পরে গল্প করব। মাত্র কলেজ থেকে এলাম তো, এখন ফ্রেশ হইনি। আপনারা গল্প করুন, আমি ফ্রেশ হব। আবার মাকে রান্নার কাজে একটু হেল্পও করতে হবে। কথাটা বলে দিয়া চলে যায়। রুম থেকে বের হতেই ওর চোখ ছলছল করতে থাকে। নিজের চোখ দুটো মুছে ও দৌড়ে নিজের রুমে চলে যায়। নদী একভাবে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দিয়াকে এমন হুট করে চলে যেতে দেখে আয়ান বলে, কি হলো ব্যাপারটা? ও এমন হুট করে চলে গেল কেন? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। হতে পারে, অনেক আহ্লাদিত। আমি ওকে না বলে একা একা বিয়ে করে নিয়েছি, তাই হয়তো খারাপ লেগেছে। আগে সব সময় আমার পিছে পিছে ঘুরে বেড়াতো, আমার কখন কি লাগবে না লাগবে সব কিছুর খেয়াল রাখতো। ওকে না জানিয়ে একা একা এমন হুট করে বিয়ে করে নেব কখনো হয়তো ভাবতে পারিনি, তাই একটু কষ্ট পেয়েছে। ও কোনো ব্যাপার না, ওর মন খারাপ আবার ঠিক হয়ে যাবে। তুই একটা দিন যেতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। দিয়ার কষ্ট পাওয়ার কারণ আয়ান বুঝতে না পারলেও নদী ঠিকই বুঝতে পারে। দিয়া যে আয়ানকে পছন্দ করত এটা নদী তখনই বুঝে যায়, যখন দেখে ওর আর আয়ানের বিয়ের কথা শুনে দিয়ার হাসি মুখ মলিন হয়ে গিয়েছিল। নদী আয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি অনেক সরল আয়ান, তাই তো বুঝতে পারলে না। দিয়া তোমার ওকে না জানিয়ে বিয়ে করায় নয়, বরং ওকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করায় কষ্ট পেয়েছে। ও আসলে তোমাকে মনে মনে ভালোবাসে, যেটা তুমি কখনো টের পাওনি। কি অদ্ভুত তাই না, যে তোমাকে ভালোবাসে সেটা তুমি টের পাওনি, অথচ তোমার চাচা চাচি যে তোমার সাথে নাটক করছে সেটাকে তুমি ভালোবাসা ভেবে বসে আছো। ভোলা ভালা ছেলের সিনিয়র ঘুন্ডি বউ। কি হলো, তুমি এমন চুপ হয়ে গেলে কেন? না এমনি। এত পথ জার্নি করে আসায় আয়নের নদী দুজনেই ক্লান্ত লাগে অনেক। রান্না হওয়ার দেরি আছে, তাই ওরা দুজন ঠিক করে একটু ঘুমিয়ে নেবে। যেমন ভাবা তেমন কাজ। দরজা আটকে দিয়ে এসে ওরা দুজনই শুয়ে পড়ে। নদী আয়নের বুকে মাথা দিয়ে শোয়। আয়নও দুই হাত দিয়ে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে। শরীর ক্লান্ত থাকায় কয়েক মিনিটের মধ্যে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দুপুরে দরজায় টোকা দেওয়ার আওয়াজে ওদের ঘুম ভাঙে। নদী গিয়ে দরজা খুলে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নদীকে দেখে ওর পা থেকে মাথা অব্দি চোখ বোলায়, তারপর চোখ সরিয়ে আয়নের দিকে তাকিয়ে বলে, কিরে, কেমন আছিস? তোর তো শালা লুকই চেঞ্জ হয়ে গেছে একদম। হাইফাই ড্রেস আপ, বড় গাড়ি, সুন্দরী মেয়ে নিয়ে ঘুরছিস। লটারি পেয়েছিস নাকি কোনো? না ভাইয়া, তেমন কিছুই না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তুই তো ভালো থাকবি, হুট করে কি এমন খাজানা যে পেলি? তোর তো ভুলই বদলে গেছে। শালার আগের ভ্যাবলা আয়ান আর এই আয়ানের ভিতরে কত পার্থক্য। কি যে বলো না ভাইয়া তুমি। তাই সুন্দরী কে? গার্লফ্রেন্ড বুঝি? আরে না, ও আমার বউ নদী। আমরা গতকালই বিয়ে করেছি। ও আচ্ছা। কথাটা দীপু নদীর দিকে তাকিয়ে বলে। দীপুর চাহনি নদীর ভালো লাগে না একদম। তার উপর দীপুর কথার ধরনও নদীর পছন্দ হয় না। দীপু নদীর সামনে এসে হ্যান্ডশেক করার জন্য নিজের ডান হাত এগিয়ে দিয়ে বলে, হ্যালো মিস। ও সরি মিসেস, আমি আয়ানের চাচাতো ভাই দীপু। নদী দীপুর বাড়িয়ে রাখা হাতটার দিকে একবার তাকায়, কিন্তু দীপুর সাথে হ্যান্ডশেক না করে মুখে হালকা হাসি ফুটিয়ে বলে, জি আসসালামু আলাইকুম, আমি নদী, আয়নের বউ। ভাবি মনে হয় আমার উপরে রাগ করেছেন, বারবার সুন্দরী বলায়। নাকি গার্লফ্রেন্ড বলেছি তাই রাগ? না না, আমি রাগ করিনি। আসলে কি বলুন তো, ও তো এখন টাকা হয়েছে, আর টাকা থাকলে কত সুন্দরী মেয়েদের তো নাচানো যায়। যাদের টাকা থাকে তারা তো আজ একটা তো কাল একটা গার্লফ্রেন্ড পোষে, এসব তো নর্মাল ব্যাপার। আমার টাকা থাকলে আমিও করতাম। এমনটাই ভেবেছি আপনি ওর গার্লফ্রেন্ড। কিছু মনে করবেন না প্লিজ। ব্যাপারটা মোটেও নর্মাল না।
ব্যাপারটা মেন্টালিটি আর ক্যারেক্টারের। সবার মেন্টালিটি তো সেম না, তাই না? যাদের ক্যারেক্টার ঠিক তারা টাকা হলেই নতুন নতুন গার্লফ্রেন্ড পোষে না। এই যেমন আয়ান, ওর মেন্টালিটি অমন টাইপ না, তাই তো নতুন কোনো গার্লফ্রেন্ড পোষে না। আমাকে বিয়ে করে হালাল সম্পর্কে জড়িয়েছে। যাই হোক, কথায় কথা বাড়ে। আয়ান, তোমার চাচির রান্না হয়তো শেষ, চলো খেতে চলো, আমার অনেক খিদা পেয়েছে। হ্যাঁ চলো, সেই কোন ভোরে খাওয়া হয়েছে, পেটের ভিতরে সব কিছুই হজম হয়ে গেছে। ভাইয়া, আমরা খেতে যাচ্ছি, তুমিও এসো। নদী আর আয়ান দীপুকে সেখানে রেখে চলে যায়। নদী যে ঠান্ডা মাথায় হাসি মুখে দীপুকে বাস দিয়ে গেছে সেটা দীপু খুব ভালো করেই বুঝতে পারে। ওকে যে ইনডিরেক্টলি খারাপ মেন্টালিটির আর ক্যারেক্টারলেস বলে গেছে সেটাও ও খুব ভালো করে বুঝতে পারে। ও রাগে নদী আর আয়নের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর বলে, ওড়ো ওড়ো, যত খুশি উড়ে নাও। আমাকে ক্যারেক্টারলেস বললে আমার সাথে পাঙ্গা? খুব পাকনা বেড়েছে তাই না? যখন পাকনাটা একদম গোড়া থেকে কেটে দেব তখন বুঝবে আমি কি আর কেমন। তোমার উপরে আমার নজর পড়ে গেছে, আর দীপুর নজর যার উপরে পড়ে তাই রেহাই পাওয়ার কোনো চান্স নেই। তোমাকে তো আমি আমার বিছানা অবধি টেনে আনবই সুন্দরী, তখন দেখবো তোমার এত দেমাগ কই থাকে। কথাটা বলে দীপু একটা শয়তানি হাসি দেয়। মনে মনে ছক কষতে থাকে কিভাবে নদীকে নিজের বেড পার্টনার বানাবে। নদী আর আয়ান খেতে বসার পরে নদী ইলিশ মাছ না নিয়ে শুধু চিংড়ি দিয়ে খাচ্ছে দেখে আয়নের খটকা লাগে। পরে চাচি যখন বলে নদীর ইলিশের অ্যালার্জি আছে, তখন আয়ান বুঝতে পারে নদী কোনো কারণের জন্য ইলিশ খাচ্ছে না। আয়ান জানে নদীর ইলিশ মাছ কতটা পছন্দ, তাই নদীকে ইলিশ মাছ না খেতে দেখে আয়নের খারাপ লাগতে থাকে। ও ইচ্ছা করে নিজের পোশাকের উপর তরকারি ঝোল ছেলে দেয়, তারপর বলে, ধুর, ঝোলটা পড়ার আর টাইম পেল না। একে তো সাদা শার্ট, এখনই এটা না ধুয়ে দিলে তো দাগ বসে যাবে। নদী, আমার আর তোমার খাবারের প্লেট দুটো নিয়ে ঘরে চলো। এটা ধুতেই অনেক সময় লাগবে, ততক্ষণ কি সবাই না খেয়ে বসে থাকবে নাকি? আমি আর তুমি বরং পরে খেয়ে নেব। চাচি, ইলিশ মাছটা অনেক মজা হয়েছে। আমার প্লেটে আরও 2 পিস মাছ দাও, আর মাংস আলাদা একটা বাটিতে তুলে দাও। নদী ঘরে নিয়ে যাবে। ঠিক আছে, তুই যা, আমি বাটিতে মাংস তুলে দিচ্ছি। বেশি করে খাবি, তোদের জন্যই তো এত আয়োজন। আয়ান হাত ধুয়ে চলে যায়। নদীও হাত ধুয়ে ওদের দুজনের প্লেট আর মাংসের বাটি নিয়ে রুমে চলে যায়। রুমে এসে দেখে আয়ান শার্ট বদলে আরেকটা শার্ট পরেছে। নদী বিছানার উপর সবকিছু রাখে। আয়ান এসে খাওয়া শুরু করে, নদীও খাওয়া শুরু করে। তখনই আয়ান এক লোকমা ভাত নদীর মুখের সামনে ধরে। খাচ্ছি তো আমি। তা তো দেখতেই পাচ্ছি, নিজের পছন্দের ইলিশ মাছ বাদ দিয়ে শুধু চিংড়ি দিয়ে খাচ্ছ। তোমাকে ইলিশ মাছ খাওয়াবো বলেই তো এত নাটক করে সব খাবার রুমে আনালাম। তার মানে তুমি ইচ্ছে করে নিজের পোশাকে তরকারি ঝল ফেলেছো? হুম। এইসব ছেলে মানুষের কিন্তু কোনো মানে হয় না। মোটেও ছেলে মানুষই না। আমি ইলিশ মাছ খাবো, অথচ তোমার সবচেয়ে প্রিয় মাছ হওয়া সত্ত্বেও তুমি খাবে না, তা কি করে হতে দিতাম? শত হলেও আমার 10টা না 5টা না একটা মাত্র বউ তুমি। তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখা তো আমার দায়িত্ব, তাই না? নাও, হা করো। তোমাকে নিজের হাতে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। নিজের প্রতি আয়নের এমন কেয়ার দেখে নদী ভীষণ খুশি হয়। ও চুপচাপ আয়নের হাতে খেতে থাকে, তারপর নিজেও আয়নকে খাইয়ে দেয়। ওদের দুজনের আর কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করতে দিয়ে আসে, কিন্তু দরজায় দাঁড়িয়ে ওদের একে অপরকে খাইয়ে দিতে দেখে ও আর ভিতরে ঢোকে না। মনে মনে কষ্ট পেলেও নিজেকে বুঝিয়ে নেয়। দোয়া করতে থাকে আয়ন যেন নদীর সাথে অনেক সুখী হয়, ওরা যেন সব সময় এমন হাসি খুশি থাকে, আর ওদের ভালোবাসা যেন এমন অটুট থাকে। ও তো আয়নকে নিজের করে পেল না, কিন্তু আয়ন যেন নিজের ভালোবাসার মানুষের সাথে সব সময় খুশি থাকে, সেই দোয়া করে দিয়া। তারপর সেখান থেকে চলে যায়। আয়ান বা নদী কেউই দিয়াকে দেখতে পায় না। খাওয়া দাওয়া শেষ করে আয়ান আর নদী ঘুমানোর জন্য বিছানায় যায়। আয়ান নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে কিস করতে থাকে। নদীর সারা শরীর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। ও চোখ বন্ধ করে সবটা উপভোগ করতে থাকে। এরপরে আয়ান নদীকে নিজের দিকে ফিরিয়ে নদীর কপালে, গালে, ঠোঁটে কিস করতে থাকে। নদীও আয়নের সাথে তাল মিলিয়ে কিস করতে থাকে। দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে আসে। আয়ান নদীর ঠোঁট ছাড়তেই নদী জোরে জোরে দম নিতে থাকে। ওর বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। আয়ান নদীর এই অবস্থা দেখে একটা ঘোরের মধ্যে চলে যায়। ও নদীর গলায় পাগলের মতো কিস করতে থাকে। নদীও আয়নের আদরে পাগল হয়ে যেতে থাকে। আয়নকে থামানোর কোনো চেষ্টাই করে না ও।
আয়ান নদীর গলা থেকে এবার আস্তে আস্তে আরো নিচে নামতে থাকে। আদরে আদরে নদীকে আরো উত্তেজিত করে তোলে। নিজের ভালোবাসায় নদীকে পাগল করে দিতে থাকে। দুজনেই ভালোবাসার খেলায় মেতে ওঠে। শরীরটা খুব ম্যাজ করছিল, এখন শান্তি লাগছে। তুমি হ্যাপি তো? অনেক হ্যাপি। কিন্তু তুমি আজকে আমার যে অবস্থা করেছো, আমি উঠে দাঁড়াতে পারবো বলে তো মনে হয় না। এত জোরে কেউ করে? আর কয়দিন পরে এটাই আপনার কম মনে হবে ম্যাডাম। এখন উঠুন, ফ্রেশ হতে হবে। তোমার জন্য আমাকে এখন আবার গোসল করতে হবে? নিজে মনে হয় উপভোগ করেনি, এখন সব দোষ আমার, তাই না? তোমার যদি ইচ্ছা নাই ছিল তাহলে প্রথমে আটকালে না কেন? সেটা তোমার ইচ্ছা। তুমি প্রথমে আমাকে খোঁচা দিলে কেন? তাই সব দোষ তোমার। কথাটা বলে নদী গোসল করতে চলে যায়। আয়ান মুচকি হেসে ওর দিকে তাকিয়ে থাকে। নদী বের হতেই আয়ানও গোসল করতে চলে যায়। তারপর দুজনেই একটা ভাত ঘুম দিয়ে নেয়। বিকালে ঘুম থেকে উঠে আয়ান রেডি হতে থাকে। আয়ানকে রেডি হতে দেখে নদী বলে, এত রেডি শুডি হয়ে আপনি সাহেব কোথায় যাচ্ছেন শুনি? ও তুমি উঠে গেছো, যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রেডি হব মানে? কোথাও যাওয়ার আছে নাকি? হ্যাঁ, দিয়া বললো আজকে নাকি মেলা আছে। এতদিন পরে গ্রামে আসলাম, তাই ভাবছি তোমাকে নিয়ে মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। রেডি হও তাড়াতাড়ি। শুধু আমরা দুজন যাব? না, সাথে চাচা চাচি দীপু ভাইয়া দিয়া ওরাও যাবে। ও আচ্ছা। বলছি শোনো না, আমার না শরীরটা খুব খারাপ লাগছে। আমি যাব না, তুমি বরং যাও, ওনাদের নিয়ে যাও, নিয়ে ঘুরে এসো। শরীর খারাপ লাগছে মানে? কি হয়েছে তোমার? চলো ডাক্তারের কাছে চলো। আরে ব্যস্ত হয়েও না তো, তেমন কিছু হয়নি। মাথাটা প্রচুর ধরেছে। এখন যদি মেলায় ওই চিল্লাপাল্লার ভেতরে যাই তাহলে আরো বেশি সমস্যা হবে। তার চেয়ে তোমরা বরং যাও, আমি একটু রেস্ট নিই, তাহলেই ভালো ফিল করব। থাক, ওরা সবাই যাক, আমি যাব না। তোমাকে একা ফেলে যাওয়াটা ঠিক হবে না। একে তো নতুন জায়গা, তার উপর তোমার শরীরটাও ভালো না। তোমাকে এই অসুস্থ অবস্থায় ফেলে আমি মেলায় যাব না। নদীর আসলে কোনো মাথা ব্যথা করছে না, ও পুরোটাই নাটক করেছে। ও শুধু চাইছে বাড়িটা যেন কিছু সময়ের জন্য একদম খালি হয়ে যায়। বাড়ি খালি না হলে ও কিছুতেই নিজের উদ্দেশ্য পূরণ করতে পারবে না। তাই ও আয়ানকে বলে, আরে দূর, তুমি কি শুরু করলে? হ্যাঁ, বললাম তো তেমন সিরিয়াস কিছু না, শুধু মাথা ব্যথা করছে। এখন একটু টাইম নিরিবিলি হয়ে শুয়ে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। তুমি কেন শুধু শুধু আমার জন্য মেলায় যাবে না বলো তো? আর এখন তুমি যদি না যাও তাহলে চাচি চাচি কি ভাববে বলো তো? ভাববে আমি হয়তো তোমাকে যেতে বারণ করেছি। তাই প্লিজ তুমি এত চিন্তা না করে যাও, গিয়ে ফ্যামিলির সাথে কিছু টাইম কাটিয়ে আসো। এমনিতেই অনেক দিন পরে ওনারা তোমাকে পেয়েছে, ওনাদের সাথেও তো তোমার আলাদা কিছু সময় কাটানোর উচিত, তাই না? চাচিরও ভালো লাগবে। কিন্তু এই নতুন জায়গায় তোমাকে এভাবে একা রেখে যেতে আমার মন সায় দিচ্ছে না। লাইক সিরিয়াসলি, তুমি আমাকে একা রেখে যেতে ভয় পাচ্ছ? তুমি ভুলে গেছো আমি কে? শোনো, দুদিন একটু ভদ্র হয়ে আছি মানে এই না যে স্বভাব বদলে গেছে। অস্ত্র জমা দিয়েছি কিন্তু প্রশিক্ষণ না, বুঝলে? তুমি যাও তো, ওরা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যাচ্ছি। সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর যদি বেশি শরীর খারাপ লাগে বা কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আমাকে কল করবে, কেমন? ঠিক আছে বাবা, যাও তো তুমি। আয়ান যাওয়ার আগে নদীর কপালে একটা কিস দিয়ে যায়। আয়ানকে একা বাহিরে আসতে দেখে চাচি বলে, কি হলো? তুই একা কেন? বৌমা কোথায়? ওর শরীরটা একটু খারাপ লাগছে, তাই ও যাবে না আমাদের সাথে। আমিও থেকে যেতে চাইছিলাম, কিন্তু ও বলল এতদিন পরে এসেছি, তাই যেন তোমাদের সাথে কিছু সময় কাটাই। সে কি ভাবির শরীর খারাপ? আবার নতুন জায়গায় এভাবে ভাবিকে একা রেখে আমাদের সবার চলে যাওয়া কি ঠিক হবে? আমি বরং থেকে যাই ভাবির কাছে, তোমরা যাও ঘুরে এসো। নদী মেলায় যাবে না, বাসায় একা থাকবে শুনে দীপু মনে মনে খুশি হয়। ও তো চাচ্ছিলই নদীকে একা পেতে, আর আজকে সেই সুযোগ এসেছে। তাই ও বলে, তুই কেন থাকতে যাবি? বছরে একবারেই মেলাটা হয়। আর ভাবি যদি বেশি শরীর খারাপ লাগতো তাহলে আয়ান কি ভাবিকে একা ফেলে যেত? ও হচ্ছে শহরের মেয়ে, একা থাকা ওর জন্য কোনো ব্যাপারই না। কি ঠিক বললাম তো আয়ান? হ্যাঁ দিয়া, ওর আসলে মাথা ব্যথা করছে, তাই মেলায় চিল্লাপাল্লার ভিতরে যেতে চাইছে না। তুই এত চিন্তা করিস না। আর তাছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে ওর কাছে ফোন তো আছেই, ও আমাকে কল করবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওরা সবাই মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দীপু মনে হয় মনে মনে শয়তানি ছক কষতে থাকে। সবাই চলে যাওয়ার পরে নদী নিজের রুম থেকে বেরিয়ে আসে। তারপর মেইন গেটের কাছে গিয়ে একবার দেখে আসে ওরা কেউ আশেপাশে আছে কিনা। ওরা সবাই চলে গেছে দেখে ও মেইন গেট দিয়ে ভেতরে থেকে আটকে দেয়। তারপর নিজের মনে বলে, যাক বাবা,
ফাইনালি বাড়িটা খালি হয়েছে। আমার ভাগ্যটা ভালো, খুবই ভালো। তাই বিনা কষ্টেই কেমন বাড়িটা খালি হয়ে গেল। আমাকে কোনো কষ্টই করতে হলো না এদের সবাইকে একসাথে বাইরে পাঠাতে। এবার আমি শান্তিতে আমার কাজ করতে পারবো। আমি যেটা খুঁজেছি সেটা পেয়ে যাব আশা করি। যাই, গিয়ে খোঁজা শুরু করি। নদী চাচা চাচির ঘরে যায়। সেখানে গিয়ে আগে চাচির বালিশের তলায় হাত দেয়। চাচির বালিশের তলায় নদী ওনাদের আলমারি, ড্রেসিং টেবিলের সবকিছু তালার চাবির একটা গোছা পায়। ও আজকে সকালে চাচিকে একবার দেখেছিল চাবির গোছাটা এখানে রাখতে, তাই চাবির গোছা পেতে ওর কোনো কষ্ট হয় না। ও চাবির গোছা নিয়ে আলমারির তালা খোলে। সেখানে উল্টে পাল্টে কি যেন খোঁজে। নিজের কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে ও আলমারি আবারও আগের মতো গুছিয়ে রেখে আটকে দেয়। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একদম শেষ ড্রয়ারে গিয়ে ও একটা কাগজ পায়। এটা ঠিক কাগজ না, একটা দলিল। এই দলিলটাই নদী খুঁজছিল। দলিলটা পেয়ে ওর মুখে হাসি ফুটে ওঠে। ফাইনালি আমি আমার কাজে সাকসেস হলাম। এই দলিলটাই তো খুঁজছিলাম আমি। এত সহজে সবকিছু হবে ভাবতেও পারিনি। এইবার হবে আসল খেলা। এই দলিলের জন্যই তো আমি এত দূর এসেছি। আমি আমার উদ্দেশ্যে সফল। এই পুরো পরিবার আসুক মেলা থেকে। এদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এমন সারপ্রাইজ যা এরা কোনোদিন কল্পনাও করতে পারেনি। এমন সারপ্রাইজ যা পাওয়ার পরে সবাই একদম শকড হয়ে যাবে। এখন এখান থেকে যেতে হবে। ওরা আবার কখন চলে আসে তারও ঠিক নেই। যেই ভাবা সেই কাজ। নদী ড্রেসিং টেবিলের ভিতরে সবকিছু আগের মতো করে গুছিয়ে রাখে। তারপর চাবির গোছাটা চাচির বালিশের তলায় রেখে চাচা চাচির ঘর থেকে বেরিয়ে আসে। নিজের রুমে গিয়ে আগে নিজের লাগেজের চেন খুলে তার ভিতরে দলিলটা রাখে। তারপর গিয়ে মেন দরজা খুলে দেয়। আশেপাশে তাকিয়ে দেখে আয়নরা কেউই এখনো আসেনি। নদী নিশ্চিত মনে রান্নাঘরে গিয়ে দুধ বেশি করে দিয়ে 1 কাপ কফি বানায়। কফিটা নিয়ে নিজের রুমে এসে বিছানার উপর আয়েশ করে বসে। তারপর প্রফুল্ল মনে কফি খেতে থাকে। কফি খেয়ে উঠে আবারও রান্নাঘরে যায়। সেখানে গিয়ে নিজের জন্য একটু নুডলস রান্না করে রুমে নিয়ে এসে খেতে থাকে। আহা, এখন শুধু শান্তি করার পালা। এইবারের লোকেরা যে কেন এখনো আসছে না, আমার তো আর তর সইছে না। কখন সবাই আসবে আর কখন এদের সারপ্রাইজ দিব। আচ্ছা, সারপ্রাইজটা পেয়ে এদের চেহারাটা ঠিক কেমন দেখতে হবে? এরা কেমন রিয়াকশন দিবে ভাবলেই তো আমার কেমন যেন লাগছে। এমন হাজারো চিন্তা নদী করতে থাকে। এদিকে দীপু চেষ্টা করতে থাকে কোনোভাবে সবার থেকে আলাদা হয়ে যেন বাসায় আসতে পারে। আজকে নদী বাসায় একা। আজই ওর সুযোগ নদীকে নিজের করে নেওয়ার। ও বিভিন্ন বাহানা খুঁজতে থাকে বাসায় আসার, কিন্তু কোনো কিছুতেই ও সফল হয়ে উঠতে পারে না। কি করব আমি এখন? কিভাবে এদের থেকে আলাদা হব? বাসে যাওয়ার কথা বললে যদি কেউ সন্দেহ করে তখন কি হবে? আয়ানটাও তো এখন আগের মতো হাবাগোবানি, আগের চেয়ে যথেষ্ট চালু হয়ে গেছে। বাসায় যাব বললে যদি ও সবটা বুঝে যায় কি হবে তখন? না না, অন্য কোনো উপায় খুঁজতে হবে। প্রথমে এদের থেকে আলাদা হতে হবে, যেভাবেই হোক এদের থেকে আলাদা হয়ে বাসায় যেতে হবে। মালটা আজকে বাসায় একা, আবার কবে এমন সুযোগ পাবো তারও কোনো ঠিক নেই। ওরা যদি তার ভিতরে আবার শহরে ফিরে যায় তখন কি হবে? যেভাবেই হোক এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। মালটাকে আজকে বুঝিয়ে দেবো আমাকে ক্যারেক্টারলেস বলার শাস্তি ঠিক কি। এমন অবস্থা করবো না মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। মানুষের সামনে তো দূর, আয়নায় নিজেকে দেখতেও ভয় পাবে। ওর সব দেমাগ আজকে একদম ভেঙে দেব। আয়ান, তোরা এই দিকটাই ঘোর, আমি একটু মেলার বাইরে যাব, আমার একটু কাজ আছে। তোমার আবার এখন কিসের কাজ? আজকে তো স্কুল কলেজ কোচিং সবই বন্ধ থাকে। আরে কাজ বলতে আমার কিছু পুরনো বন্ধু এসেছে বুঝলি, অনেকদিন পরে এসেছে, ওদের সাথে একটু দেখা করতে যাব। তো ওনাদের এখানে ডেকে নাও, ওনারাও আমাদের সাথে ঘুরুক। সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? ওরা আসলে এসছে আরো কয়েকদিন আগে, আজকে আবার চলে যাবে। এই তো একটু পরেই ওদের বাস, তাই দেখা করতে যাব আর কি। আবার কবে দেখা হবে তারও কোনো গ্যারান্টি নেই। আমি ওদের বাসে তুলে দিয়ে আবার আসছি। তোরা ততক্ষণ এনজয় কর, ঘোর ফের কেনাকাটা কর। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি এসো কিন্তু। আয়নকে মিথ্যা বলে দীপু মেলা থেকে বেরিয়ে আসে। ও সোজা বাসায় চলে আসে। কোনো রকম নক করা ছাড়া নদীর রুমে ঢুকে পড়ে। দীপুকে এমন হুট করে ঢুকতে দেখে নদী একটু অবাক হয়। তার থেকেও বেশি ওর রাগ লাগে। ও রাগী কণ্ঠে বলে, এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, মিনিমাম কমন সেন্স কি আপনার ভেতরে নেই? জানেন না কারো রুমে ঢোকার আগে তার থেকে পারমিশন নিয়ে ঢুকতে হয়? আর একটা ছেলে হয়ে একটা মেয়ের রুমে ঢোকার আগে তো আরো বেশি করে পারমিশনের দরকার। কোনো রকম নক করা ছাড়া এইভাবে ঢুকে পড়লেন কেন? তুমি এমন উত্তেজিত হয়ে গেলে কেন বলো তো? আমি তো এখনো তোমাকে ছুলামই না, তার আগে এত উত্তেজিত হলে হবে? কিছুটা উত্তেজনা জমিয়ে রাখো।
সেটা না হয় বেডে দেখাবে। হোয়াট রাবিশ! এসব কি বলছেন আপনি? হ্যাঁ, যা বলছেন ভেবে বলছেন তো, নাকি মাথা গেছে? আমি যা বলছি ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলছি। তোমাকে আজকে আমার চাই, আমার বেড পার্টনার হিসেবে চাই, অ্যাট এনি কোস্ট। দেখুন, আপনি কিন্তু অসভ্যতার সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনি বের হন, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাবো বলছো? ঠিক আছে, যাচ্ছি। কথাটা বলে দীপু দরজার দিকে যেতে থাকে। নদী ভাবে দীপু হয়তো চলে যাচ্ছে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে দীপু দরজা দিয়ে বের না হয়ে উল্টো দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়। দীপুকে দরজা আটকে দিতে দেখে নদী আরও রেগে যায়। দীপু দরজা আটকে দিয়ে মুখে শয়তানি হাসি ফুটিয়ে নদীর দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে নদীকে বিছানার পাশ থেকে একটা জিনিস বের করতে দেখে দীপু ঘাবড়ে যায়। এবারে নদী নিজে সেই জিনিসটা হাতে নিয়ে শয়তানি হাসি দিতে দিতে দীপুর দিকে এগোতে থাকে। দীপু কিছুটা ভয় পেয়ে যায়। বেশি ভয় পায় নদীর হাসি দেখে। ও কাঁপা কাঁপা হাতে দরজা খুলে উঠোনে চলে আসে। এদিকে দীপুর আসতে দেরি হয়, আয়নরা সবাই বাসায় আসার জন্য রওনা দেয়। কিছু মিনিটের ভেতরেই ওরা সবাই বাসায় চলে আসে। বাসায় ঢুকে উঠোনের দিকে চোখ পড়তে ওরা সবাই অবাক হয়ে যায়। উঠোনে একটা চেয়ারে একটা এসএসের পাইপ হাতে নিয়ে নদী বসে আছে। তার সামনেই ওর পা ধরে দীপু বসে আছে। দীপুর শার্টের ওপর থেকে ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। চাচি এক দৌড়ে দীপুর কাছে যায়। দীপু বাবা, তোর এমন অবস্থা কি করে হলো? কে করেছে এমন? আমি করেছি। তুমি করেছো মানে? কেন মেরেছো আমার ছেলেকে এমন ভাবে? আপনার অমানুষ ছেলেকে মানুষ বানানোর জন্য। আর তাছাড়া যার বাবা মাই ঠিক জোচ্চোর, সেই ছেলে আর কেমনই বা হবে? এসব কি বিয়াদবি হচ্ছে? হ্যাঁ, কাকে কি বলছো খেয়াল আছে? জি, খেয়াল আছে। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। নদী উঠে নিজের রুমে চলে যায়। তারপর একটা দলিল হাতে ফেরত আসে। দলিলটা দেখে চাচা ভয় পেয়ে যায়। দলিলটা এ বাড়ির দলিল। দলিলে স্পষ্ট করে রেখা, ঋণের তলে পড়ে নগদ টাকার বিনিময়ে আয়নের চাচা তার ভাগের সব সম্পত্তি আয়নের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। অথচ এতদিন আয়নকে ওনারা এর উল্টোটা বলে এসেছেন, আর আয়নও ওনাদের বিশ্বাস করে গেছে। আজকে সবটা শুনে আয়ন ঘৃণার চোখে ওর চাচা চাচির দিকে তাকায়। নদী আয়নকে একটু আগে দীপু কি করতে চেয়েছিল সেটাও বলে। সব শুনে আয়ন দীপুকে মারতে যাবে, তখন নদী আটকায় আর বলে, আর দরকার নেই। ওকে মেরে ও শরীরের অর্ধেক হাড্ডি আমি ভেঙে দিয়েছি। আমি পুলিশ কল দিয়েছি, ওনারা এসে তোমার চাচা চাচি আর দীপুকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। পুলিশের কথা শুনে চাচা চাচি আর দীপু আয়নের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু আয়ন ওনাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। দিয়াও নিজের মা বাবা ভাইয়ের কাজে অনেক কষ্ট পায়। ও সবার সামনে ওদের তিনজনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। একটু পরেই পুলিশ এসে চাচা চাচি আর দীপুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দিয়া, তুই তোর সব কিছু গোছগাছ করে নে, কালকে সকালে তুই আমাদের সাথে শহরে যাবি। না ভাইয়া, আমি এখানে থেকেই পড়াশোনা করতে চাই। কিন্তু এখানে তোকে কার ভরসায় রেখে যাব? বড় ফুপিকে এখানে চলে আসতে বলবো। ওনার তো স্বামী সন্তান কেউ নেই। উনি আরো আগেই আসতে চেয়েছিলেন, কিন্তু মা বারণ করায় আসেননি। এখন তো আর কোনো সমস্যা নেই, এখন নিয়ে আসবো। আচ্ছা, যেমন তোর ইচ্ছে। পরের দিন সকালবেলা আয়নের নদী শহরে ফেরত আসে। আয়নের বাবার অনেক জমি জমা, সেখান থেকে কিছু জমি বিক্রি করে তা দিয়ে একটা ফ্ল্যাট কিনে আয়ন নদীকে নিয়ে থাকতে শুরু করে। ওদের অনেক ধানি জমি মানুষের কাছে চুক্তিতে দেওয়া, সেখান থেকে অনেক ধান আয়ন পায়। আবার অনেকগুলো ঘের আছে, সেখান থেকেও অনেক টাকা আয়নের লাভ হয়। সব মিলিয়ে ওর আর নদীর সংসার বেশ ভালোভাবেই কাটতে থাকে। সমাপ্ত।